ঠিক আছে, তাহলে এক্সট্রিমাল প্রিন্সিপাল হচ্ছে তোমার কাছে যদি একটা ফাইনাইট সংখ্যক এলিমেন্টের একটা সেট থাকে তাহলে সেটার অবশ্যই একটা মিনিমাম এলিমেন্ট আছে এবং একটা ম্যাক্সিমাম এলিমেন্ট আছে। মনে করো একটা ক্লাসে হচ্ছে 6 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে? 6 জন স্টুডেন্টের এজ গুলা হচ্ছে মনে করো 6 6 7 8 9 9, ঠিক আছে? এই সেটটা দেখে মানে এরকম সেট থাকলে কি বলা যায় যে এই সেটে এমন একটা এলিমেন্ট আছে যেটার চেয়ে ছোট আর কোনো এলিমেন্ট নাই, এবং এমন একটা এলিমেন্ট আছে যেটার চেয়ে বড় আর কোনো এলিমেন্ট নাই। ঠিক আছে, এরকম হতে পারে যে দুইটা এলিমেন্ট ম্যাচ হয়েছে, সেটা ব্যাপার না, কিন্তু এর চেয়ে বড় আর কিছু নাই এবং এর চেয়ে ছোট আর কিছু নাই। ঠিক আছে, এটাই হচ্ছে এক্সট্রিমাল প্রিন্সিপাল। হ্যাঁ, আচ্ছা, এখন মানে যেহেতু প্রিন্সিপাল গুলো খুবই সিম্পল, এইগুলার ক্ষেত্রে হচ্ছে প্রবলেম বেসড অ্যাপ্রোচ মানে সবচেয়ে ভালো হয়। প্রবলেম বেসড মানে হচ্ছে এখন আমরা কিছু প্রবলেম দেখব এবং সলভ করে করে প্রিন্সিপালটা শিখবো। ঠিক আছে, তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে যে এটা একটা মাঠের মধ্যে n সংখ্যক মানুষ দাঁড়ায় আছে, n সংখ্যক স্টুডেন্ট দাঁড়ায় আছে এবং তাদের প্রত্যেকের হাতে একটা করে বল আছে। ঠিক আছে, মনে করো হচ্ছে 4 জন মানুষ দাঁড়ায় আছে, তাদের হাতে একটা করে বল আছে। মানে এই হচ্ছে 1 2 3 4 4 জন মানুষ এবং তাদের কাছে একটা করে বল আছে। তো আম, যখন হচ্ছে তাদের টিচার হুইসেল ব্লো করে তখন একজন স্টুডেন্ট তার সবচেয়ে কাছের যে স্টুডেন্ট আছে তাকে হচ্ছে তার হাতের বলটা ছুঁড়ে মারে। ঠিক আছে, দেখাইতে হবে যে এখানে এমন একটা পেয়ার অফ স্টুডেন্ট আছে যারা একজন আরেকজনকে বল ছুড়ছে। প্রবলেমটা কি সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, আপু আবার একটু বুঝিয়ে দাও। হ্যাঁ, একটা মাঠের মধ্যে মনে করো 4 জন স্টুডেন্ট আছে, এন এর মান হচ্ছে 4। ঠিক আছে, তো এখন এই 4 জন স্টুডেন্টের মধ্যে সবার কাছেই হাতে একটা করে বল আছে। তো বাঁশি বাজার সাথে সাথে একজন স্টুডেন্টের কাছে যে বলটা আছে সে তার সবচেয়ে কাছের মানে আরেকজন স্টুডেন্ট মানে সবচেয়ে কাছে যে আরেকজন স্টুডেন্ট আছে তাকে তার বলটা ছুঁড়ে মারবে। ঠিক আছে, তো দেখাইতে হবে যে এইখানে এমন 2 জন স্টুডেন্ট আছে যারা একজন আরেকজনকে বল ছুড়ছে, মানে এই যে এক যদি 2কে বল ছুড়ে তাহলে 2ও 1কে বল ছুড়বে, এরকম হবে। হুম, তো দেখো একটু আগে আমরা হচ্ছে এক্সট্রিমাল প্রিন্সিপাল পড়লাম। এক্সট্রিমাল প্রিন্সিপাল বলছিল যে যদি ফাইনাইট সংখ্যক এলিমেন্টের একটা সেট থাকে তাহলে তাদের মধ্যে একটা মিনিমাম আর একটা ম্যাক্সিমাম এলিমেন্ট আছে। তাহলে এখানে চিন্তা করো এই যে মানুষ মানে প্রত্যেক 2 জনের মধ্যে যে ডিস্টেন্স, এটা কিন্তু হচ্ছে একটা ফাইনাইট নাম্বার, রাইট? এই যে এই 4টা হইলে এই 6 ধরনের ডিস্টেন্স সম্ভব, তাই না? তো আচ্ছা, তোমরা একটু মানে কথা বলিও, হ্যাঁ, কথা না বললে। হ্যাঁ, ওকে, সো 4টা হইলে হচ্ছে 6 ধরনের ডিসটেন্স সম্ভব। এরকম এনটা হইলে এটা হচ্ছে NC2, এনটা হইলে N choose 2 সংখ্যক ডিসটেন্স পসিবল। ঠিক আছে, তাহলে মানে এটা হচ্ছে একটা ফাইনাইট সংখ্যক ডিসটেন্স। তাহলে ফাইনাইট সংখ্যক ডিসটেন্স থাকলে বলা যায় যে এদের মধ্যে একটা মিনিমাম ডিসটেন্স আছে। এখন মিনিমাম এখানে কোনটা মিনিমাম ডিসটেন্স? দেখো 1 আর 4 এর মধ্যে ডিসটেন্সটা মিনিমাম না? এখন 1 এর জন্য চিন্তা করো, 1 হচ্ছে 1 এর জন্য সবচেয়ে ক্লোজেস্ট হচ্ছে 4, 4 এর জন্য সবচেয়ে ক্লোজেস্ট হচ্ছে 1। তো যেহেতু প্রতিজন স্টুডেন্ট তার সবচেয়ে কাছের স্টুডেন্টটাকে ছুড়ে মারে, তো 1 অবশ্যই 4কে দিবে আর 4ও অবশ্যই 1কে দিবে। আপু একটা করতে পারেন, স্কোয়ার রাখতে পারবেন? আচ্ছা, একটা স্কোয়ার আগে ABCD ডিফাইন করেন। হুম, এখন দেখেন এ থেকে বি এর দূরত্ব, বি থেকে সি সবগুলো তো সমান, তাহলে হ্যাঁ, ধরেন এ দিল বি কে, বি দিল distance সি কে। between square is basically ডিসটেন্স তো ডিস্টিংক্ট বলা হচ্ছে না। হ্যাঁ, ও সরি সরি সরি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তোমার প্রশ্নটা ভালো ছিল, বাট এই যে একটা ইম্পর্টেন্ট ডিটেল মিস হয়েছিল। ঠিক আছে, তাহলে আচ্ছা এই প্রবলেমের ক্ষেত্রে এক্সট্রিমাল প্রিন্সিপালের ইউজটা কি বোঝা গেছে? আপু বুঝতে পারছি, বাট কিভাবে লিখবো? একটা এটাকে ছবি লিখবা হচ্ছে কিভাবে?
এটা এইভাবে লিখতে হয় প্রুফ গুলোর ক্ষেত্রে যে বাই ইউজিং এক্সট্রিমাল প্রিন্সিপাল we can say that there is a minimum distance among all these distances. যেহেতু এক্সট্রিমাল প্রিন্সিপাল বলে যে মিনিমাম আর ম্যাক্সিমাম আছে। আচ্ছা বুঝছি। ওকে ঠিক আছে আপু তাহলে একটা কোশ্চেন আছে। বলো বলো। আচ্ছা, এক্সট্রিমাল প্রিন্সিপাল আর পিজনহোল প্রিন্সিপালের মধ্যে পার্থক্যটা কি তাহলে? প্রায় তো একই রকম লাগতেছে না মানে? না দেখো মানে পিজন হোল বলে যে মানে n সংখ্যক বক্স থাকলে এবং তোমার কাছে যদি n এর চেয়ে বেশি সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে হচ্ছে একটা বক্সে একাধিক এলিমেন্ট থাকবে। আর এক্সট্রিমাল প্রিন্সিপাল বলতেছে যে একটা নির্দিষ্ট সংখ্যক এলিমেন্ট থাকলে সেইগুলোর মধ্যে একটা মিনিমাম এলিমেন্ট থাকবে। আচ্ছা পিজনহোল প্রিন্সিপাল আমি পরে আসতেছি, হ্যাঁ ওটা মানে বললে তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবা, এখন এটা নিয়ে আলোচনা করি। আচ্ছা তাহলে এই প্রবলেমটা ক্লিয়ার কি? তুমি আরেকটু চিন্তা করো, যে প্রশ্নটা করছো সে আরেকটু চিন্তা করো দুইটা প্রিন্সিপালের ডেফিনিশনটা নিয়ে, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে নেক্সট প্রবলেমটা হচ্ছে এটা যে এরকম একটা সেট অফ ইকুয়েশন আছে যেখানে x1 + x2 = x3 স্কয়ার, x2 + x3 = x4 স্কয়ার, x3 + 4 = 5 স্কয়ার, 4 + 5 = 1 স্কয়ার আর 5 + 1 = 2 স্কয়ার এরকম। ঠিক আছে তোমাকে এই সবগুলা ইকুয়েশনের সব পসিবল পজিটিভ সলিউশন বের করতে হবে। ঠিক আছে কেউ কি প্রবলেমটা দেখে মানে এটার পসিবল সলিউশন কি হতে পারে একটু আইডিয়া দিতে পারবা? মানে প্রথমেই যেটা মাথায় আসে মনে হচ্ছে সবাই সেম হবে। হ্যাঁ সবগুলা 0 এটা হতে পারে, সবগুলো 2 তো 2 হ্যাঁ 2 হয়। 2 ও কাজ করে। ঠিক আছে সবগুলা 0 এটাও আচ্ছা ঠিক আছে দেখি হ্যাঁ 2 কাজ করে তাহলে 0 কি কাজ করবে পজিটিভ সলিউশন বলা আছে। 0 কাজ করবে না। আচ্ছা না 0 কাজ করবে না। 0 কাজ করবে না রাইট 2 কাজ করবে। এটা আমরা দেখি যে 2 কেন কাজ করবে এবং 2 এর চেয়ে বেশি বা 2 এর চেয়ে কম কেন পসিবল না। দেখো এখানেও আমরা হচ্ছে এক্সট্রিমাল একটু আগে এক্সট্রিমাল প্রিন্সিপাল শিখলাম ওইটাও ওইটা ইউজ করব। ঠিক আছে তো যেহেতু আমার কাছে ভ্যারিয়েবল হচ্ছে 5টা x4 x5 সো বলা যায় যে এদের মধ্যে এমন একটা এলিমেন্ট আছে যেটা সবার চেয়ে ছোট, যার চেয়ে ছোট আর কোনো কিছু নাই। ঠিক আছে মানে আচ্ছা উইদাউট লস অফ জেনারেলিটি ধরে নেই যে সেই ভ্যারিয়েবলটা হচ্ছে x1। উইদাউট লস অফ জেনারেলিটি মানে হচ্ছে দেখো ইকুয়েশন গুলা সবগুলোই হচ্ছে সিমেট্রিক, মানে এইটা দেখতে যেরকম এটাও দেখতে সেরকম এই ধরনের। ঠিক আছে সো মানে সেক্ষেত্রে আমি যদি সবচেয়ে ছোট এলিমেন্টটাকে x1 ধরি বা x2 ধরি অথবা মানে যে কোনোটা ধরি সেটা কোনো মানে ম্যাটার করে না, যে কোনো একটা ছোট ধরলেই হবে। তো ধরে নিলাম যে x1 হচ্ছে সবচেয়ে ছোট, তার মানে x1 ঠিক কি হবে হ্যাঁ আমি যদি x2 আর x4 কে পাল্টায় দেই তাহলে কি তারা সিমেট্রিক থাকে? না তোমাকে হচ্ছে এই যে এই নিয়মটা মানে এই ইকুয়েশন গুলা যে রুল ফলো করে চলতেছে আর কি, যে 1 + 2 = 3 মানে একটা সাইক্লিক অর্ডারে চলতেছে। দেখো 1 2 3 4 5 আমাকে এটা মেইনটেইন করতে হবে যে 1 আর 2 3 এই জিনিসটা মেইনটেইন করতে হবে, মেইনটেইন করে একটাকে আরেকটা দিয়ে রিপ্লেস করতে হবে। ঠিক আছে আচ্ছা তাহলে x1 যদি সবচেয়ে ছোট ধরি তার মানে x1 এর চেয়ে ছোট আর কিছু নাই, তাহলে x1 <= x2 x3 x4 x5 এটা লেখা যায়। এখন এই ইকুয়েশনটা থেকে দেখো যে x4 এর মান হচ্ছে x1 এর চেয়ে বড়, আবার x5 এর মানও x1 এর চেয়ে বড়। সো x1 এটা আর x1 হচ্ছে
লেস দ্যান অর ইকুয়াল টু x5। এই দুইটা ইকুয়েশন বলা যায় না এখান থেকে? হ্যাঁ তাহলে এই দুইটাকে এখন আমি যোগ করব, ঠিক আছে? তাহলে 2x1 লেস দ্যান অর ইকুয়াল টু x4 প্লাস x5। আবার এখান থেকে দেখতেছি যে এইটা হচ্ছে x1 স্কয়ার, সো 2x1 লেস দ্যান অর ইকুয়াল টু হচ্ছে x1 স্কয়ার। এখান থেকে দেখো যেটা পাই সেটা হচ্ছে যে দুই পক্ষকে যদি x1 দিয়ে ভাগ করি, এখানে আসলে আচ্ছা এখানে 0 হয় কিন্তু মানে আচ্ছা এখানে নন নেগেটিভ লেখা উচিত ছিল, যেহেতু মানে সলিউশন যদি শুধু দেখা যায় না পজিটিভ মানে এই যে এই যে এখানে, ঠিক আছে? আচ্ছা এখানে হচ্ছে নন নেগেটিভ লেখা উচিত ছিল, না ঠিক আছে ঠিক আছে পজিটিভ বলছি। ওকে, সো আমরা কোথায় ছিলাম? এখান থেকে দেখো x1 গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে 2। x1 এর মান হচ্ছে x1 এর মান 2 এর চেয়ে ছোট কিছু পসিবল না। এক্সট্রিমাল প্রিন্সিপালের একটা পার্ট আমরা ইউজ করছি যে মানে স্মলেস্ট কিছু নাই, মানে ওই সেটের সবচেয়ে স্মলেস্ট এলিমেন্টটা ধরে। এখন সাইন উল্টো হবে না? হুম সাইন উল্টো হবে সম্ভবত। না, এই যে এটাকে হচ্ছে এদিকে লিখছি, এই যে মানে 2 লেস দ্যান অর ইকুয়াল টু x1 হয়, তো আমি হচ্ছে x1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 লিখছি। আচ্ছা ওকে, সো এক্সট্রিমাল প্রিন্সিপালের মানে এখানে যে একটা স্মলেস্ট এলিমেন্ট আছে এই পার্টটা ইউজ করলাম। এখন ধরো এখানে একটা লার্জেস্ট এলিমেন্ট আছে, এই পাঁচটার মধ্যে একটা আছে যেটা হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে? ধরে নেই যে সেটা হচ্ছে x5, তার মানে x5 এর মান হচ্ছে আচ্ছা x1 যদি স্মলেস্ট হয় তাহলে কি x5 উইদাউট লস অফ জেনারেলিটি ম্যাক্সিমাম হইতে পারবে? আম, যে কোনো একটাই তো হইতে পারে। যে কোনো একটাই হইতে পারে, মানে এখানে এগুলো x1 এর কি- জন্য প্রুফ করছি। এখানে আসলে মানে ধরো সেকেন্ড ইকুয়েশন এই যে এটা নিয়ে যদি দেখাইতাম তাহলে এখানে এটাও পাইতাম যে x2 গ্রেটার দেন ইকুয়াল টু 2, একইভাবে x3 গ্রেটার দেন ইকুয়াল টু 2, x4 গ্রেটার দেন ইকুয়াল টু 2, x এবং x5 গ্রেটার দেন ইকুয়াল টু 2। মানে x1 যেহেতু অ্যাম্বিগুয়াস ছিল সেজন্য হ্যাঁ। লার্জেস্টও অ্যাম্বিগুয়াস হতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি, সো x5 কি এখন এখানে তো মানে x5 কে লার্জেস্ট ধরা হচ্ছে, সেটা কিন্তু x1 x1 ও ধরতে স্মলেস্ট পারি। হতে হবে তেমন কন্ডিশন নাই। হ্যাঁ মানে x5 কে লার্জেস্ট ধরছি না, এটা হচ্ছে দুইটার মধ্যে জাস্ট ডিফারেন্স করার জন্য। আমি চাইলে এটাও ধরতে পারতাম যে x1 বাকি সবগুলোর চেয়ে বড়, কারণ ইকুয়েশন গুলা সবই আর x4 এর মধ্যে তো ডিফারেন্স আছে, দুইটা তো সমীকরণে সেম জায়গায় নেই, তো আমরা কি উইদাউট লস অফ জেনারেলিটি ধরতে পারি? হ্যাঁ হ্যাঁ এখানে মানে যেহেতু ইকুয়েশন গুলা মানে সিমেট্রিক এবং সবগুলাই সেম জিনিস মিন করতেছে, সো মানে যে কোনো একটাকে ধরলেও আমার প্রবলেম নাই। x5 x1 এর সাথে যোগ অবস্থায় রয়েছে আর x4 এর সাথে যোগ অবস্থায় আছে, আর বাকিগুলোর সাথে তো নাই। এটা আসলে ম্যাটার করে না। দেখো তুমি যদি মানে প্রথম ইকুয়েশনটার ক্ষেত্রে 5 ভাবে চিন্তা করো, যে প্রথমে ধরে নাও x1 সবচেয়ে ছোট, তারপরে ধরে নাও x2 সবচেয়ে ছোট, তারপরে ধরে নাও x3 সবচেয়ে ছোট, দেখবা যে সবগুলোর জন্যই মানে যেটা ধরতেছি সবচেয়ে ছোট সেটার জন্যই এই ইকুয়েশনটা প্রুফ করা যাচ্ছে। প্রথমটা নিয়ে সমস্যা নেই, কিন্তু সবচেয়ে ছোটটার সাথে যে সবচেয়ে বড়টা একসাথে থাকবে এইটা আমরা কিভাবে বুঝবো? এইটাই ছোটটা আর কি, মানে আগেরটা ধরা লাগতেছে না তো। হ্যাঁ মানে ছোট বলার জন্য আগের- আগেরটা ধরা লাগতেছে না, বড় বলার জন্য আগেরটা ধরা লাগতেছে না। ও আগেরটা হিসাব বাদ দিয়ে এখন নতুন হিসাব হ্যাঁ হ্যাঁ করতেছি। নতুন হিসাব করতেছি। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন মানে যে কোনো একটাকেই সবচেয়ে বড় ধরে নেওয়া যায়। আচ্ছা x1 দিয়ে করছি তো এটাও x1 ধরেই করি, x5 ধরে না করি। সো মনে করি যে x1 ই সবচেয়ে বড়, তাহলে x1 যদি সবচেয়ে বড় হয় আবারও ওই ইকুয়েশনটা দেখো, x4 প্লাস x5 ইকুয়াল টু x1 স্কয়ার। হ্যাঁ যেহেতু x1 এর মান x4 এর চেয়ে বড়, আবার মানে বড় বা সমান, আবার x1 এর মান x5 এর চেয়ে বড় বা সমান, সো এই দুইটা যোগ করলে আবার বলা যায় যে x4 প্লাস x5। এখন
এখান থেকে বলা যায় 2x1 গ্রেটার দেন ইকুয়াল টু x1 স্কয়ার। ঠিক আছে, এর পরের লাইনে কি হবে দেখো, x1 লেস দেন আর ইকুয়াল টু হচ্ছে 2। ঠিক আছে, তাহলে একই ভ্যারিয়েবলকে সবচেয়ে বড় এবং একই ভ্যারিয়েবলকে সবচেয়ে ছোট ধরে আমি দেখালাম যে ওই ভ্যারিয়েবলটার মান, এটা থেকে বলা যায় যে ওই ভ্যারিয়েবলটার মান 2 এর চেয়ে বড় কিছু হইতে পারে না, আবার এখান থেকে বলা যায় যে ওই ভ্যারিয়েবলটার মান 2 এর চেয়ে ছোট কিছু হইতে পারে না। সো তার মানে কি x1 এর মান আসলে হচ্ছে 2। এমন তো হইতে পারে যে 2 এর জন্য সত্য না, তখন আমরা two এর- কেমনে তুমি বলি check যে এটা করে থেকে নিবা? না, 2 কেমনে এর বলি জন্য যে 2 এর সত্য, জন্যই এটা তো আমরা সত্য? প্রমাণ করলাম এই যে এখান থেকে দেখো। আমরা two বললাম যে 2 এর চেয়ে বড় না, আবার 2 এর চেয়ে ছোট না, 2 এর সমান নাও তো হইতে পারে, মানে অন্য সমাধান নাও তো থাকতে পারে। তো সেটা মানে বসাই তুমি থাকলেই হাতে চেক আমাকে করে প্রমাণ নিবা। করতে হবে যে 2 এর জন্য সমান, মানে 2 আরে এর ভাই জন্য তুমি চেক ইউজ করে করে। নিবা, হাতে এটা চেক করে এটা নিবা দিয়ে কই না। হচ্ছে ওটা প্রুফ হইলো না। হ্যাঁ, আর ভালো কথা বলছো যে এই ইকুয়েশন গুলাতে 2 বসাই হচ্ছে প্রুফ করে নিলেই হচ্ছে। হ্যাঁ, এখানে ইন্টিজার না বলা থাকলেও তো সেম ইন্টিজার না বলা থাকলেও আসলে প্রবলেম নাই, কারণ মানে আমাদের দুইটা যে আর্গুমেন্ট আমরা বের করলাম যে x1 এর মান 2 এর চেয়ে বড় এই ছোট হবে না এবং x1 এর মান 2 এর চেয়ে বড় হবে না, এটা উল্টা বলছি। যাই হোক, তো কোনো কিছু যদি একটা নাম্বারের চেয়ে বড় না হয় এবং একটা নাম্বারের চেয়ে ছোট না হয় তাহলে ওই নাম্বারটা সমান না। এই দুইটা ইনইকুয়ালিটি থেকে তো বলা যায় যে হ্যাঁ, যে x1 এর মান 2 এর সমান। এটা তো অবভিয়াস না, দেখো। ঠিক আছে, তার মানে হচ্ছে x1 এর মান হচ্ছে 2। এরপরে মানে একইভাবে বাকি ভ্যারিয়েবল গুলো ধরে আমি এটা বলতে পারি যে বাকি ভ্যারিয়েবল গুলোর মানও হচ্ছে 2। x4 সমান 2, আবার সবগুলোর জন্যই হচ্ছে 2। সো এই এই সেট অফ ইকুয়েশনের সলিউশন হচ্ছে 2। হ্যাঁ, লাস্টের দিকে মানে লাস্টে গিয়ে যে ইকুয়েশন মানে যেই ভ্যারিয়েবল গুলো বের করলাম ওগুলা বসাই চেক করলাম। আচ্ছা, এটা মানে দেখার সময় কি সবগুলো প্রুফ করে দেখাতে হবে পাঁচটা ভেরিয়েবলের জন্য? না না, ওই ওই উইদাউট লস অফ জেনারেলিটি এই কথাটা যদি বলো তাহলেই হচ্ছে মানে বাকি কোনটার জন্য দেখাতে হবে না। আর এখানে যেটা বলতে পারো যে উইদাউট লস অফ জেনারেলিটি, যেহেতু x1 সমান মানে 2, সেহেতু হচ্ছে দিস ইজ ট্রু ফর অল xi where I belongs to 1 2 3 4 5। এই লাস্টে এটা বললেই হবে, xi equal to 2 where I belongs to এটা। আচ্ছা আপু, আমরা তো প্রুফ করলাম যে হয় স্মলেস্ট নয় লার্জেস্ট এর ক্ষেত্রে এটা সত্যি, কিন্তু যদি মাঝখানে কিছু হয়? মানে আমাদের তো ওই দুটা দিয়েই হয়ে যাচ্ছে না, স্মলেস্ট আর লার্জেস্টের জন্য। আমরা আলটিমেটলি প্রুফ কি করতে চাচ্ছি সেটার মানে মাঝখানে কোন একটা ধরে মানে আমি কি আমি তোমার প্রশ্নটা বুঝি নাই আসলে। না মানে হচ্ছে যদি স্মলেস্ট বা লার্জেস্ট হয় তাহলে 2 এর সমান বড় মানে এই বিষয়টা আসতেছে, কিন্তু যদি এটার ভিতরে মানে স্মলেস্ট বা লার্জেস্ট না হয় তাহলে তো মানে যে x2 তো মানে মাঝখানেরটা হতে পারে। x2 তো স্পেসিফিক কোনো ভ্যালু না, আমরা তো চেঞ্জ হ্যাঁ, করতে পারি চাইলে। মানে তুমি X2 চাইলে largest এটাকে আসলে থেকে ছোট হতে অ্যালজেব্রা হবে দিয়ে না? সলভ করতে পারতা, অন্য কিছু ধরেও সলভ করতে পারতা, কিন্তু এক্সট্রিমাল মানে এখানে আমরা এক্সট্রিমাল প্রিন্সিপাল ইউজ করতেছি এবং মানে দেখো এখানে অ্যালজেব্রা ইউজ করতে গেলে মানে এখানে স্কয়ার আছে, 5টা ইকুয়েশন আছে, 5টা ভ্যারিয়েবল আছে, সো মানে অনেক কাহিনী করে এটাকে সলভ করতে হইতো। সেক্ষেত্রে মানে স্মলেস্ট আর লার্জেস্ট ধরেই আমি হচ্ছে জিনিসটা সলভ করে ফেলতে পারলাম। আর বাকি মানে যেহেতু সলভ হয়ে গেছে, তো বাকি কিছু তো মানে মানে বলতেছে বুঝছি যে বুঝছি। X এই সেটের মধ্যে তো একটা স্মলেস্ট ভ্যালু আর একটা লার্জেস্ট ভ্যালু থাকবেই, তো হ্যাঁ আমরা সেটাই বুঝলাম, এখন বুঝছি আপু। ওকে আছে। আর কোনো প্রবলেম আছে, আর প্রশ্ন আছে? না আপু। তাহলে প্রসিড করি। এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। নেক্সট যেটা
একটা প্লেনের মধ্যে n সংখ্যক লাল আর n সংখ্যক নীল পয়েন্ট আছে, ঠিক আছে? এইগুলো পয়েন্টগুলো এমন ভাবে আছে যাতে যে কোনো তিনটা একই লাইনের মধ্যে নাই। দেখাইতে হবে যে এদের মধ্যে n সংখ্যক লাইন দিয়ে যদি পয়েন্ট গুলাকে যোগ করি, যাতে একটা লাইনের এক পাশে একটা লাল আছে, একটা লাইন আর আরেক পাশে হচ্ছে নীল আছে। মনে করো লালকে হচ্ছে ব্ল্যাঙ্ক দিয়ে দেখাচ্ছি আর নীলকে হচ্ছে এই ভরাট বৃত্ত দিয়ে দেখাচ্ছি। সো লাইন গুলাকে জয়েন করবো হচ্ছে এইভাবে। হ্যাঁ, তো এইভাবে করে জয়েন করলে দেখাইতে হবে যে এমন একটা অ্যারেঞ্জমেন্ট সম্ভব n সংখ্যক পয়েন্টের যেটার জন্য লাইনগুলোর মধ্যে কোনো ইন্টারসেকশন থাকবে না, ঠিক আছে? মনে এটা করো কালকে মনোভ্যারিয়েন্টের পি সেটে ছিল। আচ্ছা, এখন হচ্ছে এই প্রবলেম, আচ্ছা ওইটা কিভাবে সলভ করছিল? তো টোটাল সাম অফ লেন্থ সেগমেন্ট লেন্থ এইটা কমতে থাকে আর কি। হ্যাঁ, এখানেও তাহলে হচ্ছে সবার এই প্রবলেমটা জানার কথা যে মানে না, এটা অ্যানসার দেখায়নি, এটা পি সেটে আছে। ও আচ্ছা, ঠিক আছে। আপু প্রবলেমটা আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ, আমি হচ্ছে একে দেখাই, ঠিক আছে? তাহলে আমি এটা বলতে থাকি। হ্যাঁ, আচ্ছা মনে করো এই সেটের মধ্যে মানে একটা প্লেনের মধ্যে তিনটা লাল আর তিনটা হচ্ছে নীল পয়েন্ট আছে। সে পয়েন্ট গুলো আছে হচ্ছে এইভাবে। এইভাবে, ঠিক আছে? এখন এই পয়েন্ট গুলাকে মানে যেহেতু তিনটা লাল আর তিনটা নীল পয়েন্ট আছে, এইগুলোকে তিনটা লাইন সেগমেন্ট দিয়ে আমি যোগ করব, যাতে একটা লাইন সেগমেন্টের এক পাশে একটা লাল আর একটা হচ্ছে নীল পয়েন্ট থাকে। দেখাইতে হবে যে এই n সংখ্যক লাইন সেগমেন্টের এমন একটা অ্যারেঞ্জমেন্ট সম্ভব যার জন্য এদের মধ্যে কোনো ইন্টারসেকশন থাকে না। যেমন মনে করো আমি যদি এইভাবে যোগ করি যে এটাকে এটার সাথে, এটাকে এটার সাথে, এটাকে এটার সাথে যদি যোগ করি, ঠিক আছে? তাহলে দেখো এখানে হচ্ছে দুইটা ইন্টারসেকশন থাকে। হ্যাঁ, এখানে ইকুয়াল রেড আর ব্লু বল না, পয়েন্ট। আচ্ছা, একই ব্যাপার। আচ্ছা, এইবার দেখো যে এটাকে মানে এই পয়েন্ট গুলাকে এইভাবে যোগ করা সম্ভব, যে এইভাবে যোগ করলাম। আবার হচ্ছে এইভাবেও কিন্তু যোগ করা সম্ভব, এই যে এটাকে এটার সাথে করলাম, তারপরে হচ্ছে এটাকে এটার সাথে করলাম আর এটাকে এটার সাথে করলাম। দেখো এই যে এই তিনটা যে সলিউশন, এটার জন্য লাইন সেগমেন্ট গুলোর মধ্যে কোনো ইন্টারসেকশন নাই। আমার দেখাইতে হবে হচ্ছে এইটাই, যে এই পয়েন্ট গুলার এমন একটা অ্যারেঞ্জমেন্ট সম্ভব যেটার জন্য লাইন সেগমেন্ট গুলার মধ্যে কোনো ইন্টারসেকশন থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি ওই ডায়াগ্রামটাই আরেকবার আঁকি। আচ্ছা আপু, এখানে এটা কি এইভাবে আঁকা যায় যে পয়েন্ট গুলো আমি রেগুলার পলিগনের ভার্টেক্স এর মতো করে নিলাম, তারপরে অল্টারনেট পয়েন্ট গুলো আমি হচ্ছে ব্লু আর রেড করে দিব? পয়েন্ট গুলো চুজ করা তো ফ্রি না। হ্যাঁ, মানে পয়েন্ট গুলো তোমাকে অলরেডি দেয়াই আছে, এইগুলোর মধ্যে তোমাকে n সংখ্যক লাইন টানতে হবে তোমার নিজের মতো করে। হ্যালো আপু, হ্যাঁ বলো। এটা তো এক্সট্রিমাল প্রিন্সিপাল ব্যবহার করে সলভ করে ফেলা যায় না? হ্যাঁ, মানে সবচেয়ে মানে এভাবে আর্গুমেন্টটা দিতে হবে যে সবচেয়ে ডানের নীল বল আর সবচেয়ে ডানে লাল বলটা নিব, তারপর ওদের কানেক্ট করব। এখন আর এরপর তারপর সবচেয়ে ক্লোজেস্ট নীল বলটা নিব এবং তারপর হচ্ছে যে যেটা সবচেয়ে ডানের লাল বল তার থেকে তারপরেরটা নিব লাল বল আর কি, তারপর কানেক্ট করব। এখন এদের মধ্যে কোনো ইন্টারসেকশন নাই, কারণ হচ্ছে যে দুইটার মধ্যেই একটা দূরত্ব আছে, তো ইন্টারসেকশন থাকতে পারে না। তো এভাবে তো সবগুলোর জন্য হয়ে যায়। হ্যাঁ, আর তুমি যেটা বলছো সেটা আসলে মানে আরেকটু চিন্তা করো, যে তুমি বলছো যে সবচেয়ে ডানের লাল বল আর সবচেয়ে ডানের নীল বলকে তুমি কানেক্ট করবা,
হুম। ঠিক আছে, এরপরে কি করবা? এরপরে হচ্ছে নেক্সট সবচেয়ে ডানেরটা নিবা, রাইট? হ্যাঁ। আচ্ছা, এবার এটা হইতে পারে না, দেখো তো। না, তাহলে সবচেয়ে ডানের লাল বল তো তাইলে ওইটা হইলো না। দেখো সবচেয়ে ডানের লাল বল এটা। না না, সবচেয়ে ডানের নীল বল তো তাইলে ওইটা না, মানে যেটা কানেক্ট করছে। সবচেয়ে ডানের নীল বল তো এটা। তাই না? আচ্ছা, হুম। ঠিক আছে, এটা একটা ভালো আইডিয়া ছিল যে হচ্ছে আমরা সবচেয়ে ডানের গুলা আগে কানেক্ট করব, কিন্তু এইখানে এটা মানে এই যে এরকম হয়ে যায়। আবার হলো মানে ওইটার মধ্যে আরেকটা আর্গুমেন্ট হচ্ছে সবচেয়ে উপরের লাল বল আর সবচেয়ে মানে উপরের নীল বল, ওই দুটাকে কানেক্ট করবো। ওই দুটার ক্ষেত্রে সেম জিনিস হয় যে মানে সবচেয়ে উপরের লাল আর নীলকে কানেক্ট করলে এরকম হয়, আর এখানে যদি জাস্ট এরকম থাকে তাহলে হচ্ছে তুমি ধরা খেয়ে যাও। ঠিক আছে, ওকে। হ্যাঁ। আচ্ছা, এগুলো হচ্ছে ভালো আইডিয়া ছিল। আরেকটা আইডিয়া হতে পারে যে সবচেয়ে ক্লোজেস্ট, যে মানে এখানে যেটা আঁকছিলাম যে সবচেয়ে ক্লোজেস্ট দুইটাকে আগে যোগ করব, এরপরে সবচেয়ে ক্লোজেস্ট মানে নেক্সট সবচেয়ে ক্লোজেস্ট, এভাবে করলেও আসলে ইন্টারসেকশন পাওয়া যায়। তুমি মানে দেখা যাচ্ছে যে আমাদের হাতে যে আইডিয়া গুলো আছে সেগুলা দিয়ে আসলে ইন্টারসেকশন পাওয়া যাচ্ছে। সো মানে আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা ধরে নেই যে আমি প্রথমে এমন একটা লাইন সেগমেন্ট নিব যেটার মধ্যে হচ্ছে ইন্টারসেকশন থাকবে। ঠিক আছে, এইবার এইবার হচ্ছে আস্তে আস্তে আমরা ইন্টারসেকশন রিমুভ করার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা দেখো আচ্ছা, ইন্টারসেকশন রিমুভ করার আইডিয়াটা কেন আসলো? কারণ দেখো আমরা হচ্ছে মানে আমাদের হাতের পয়েন্ট মানে দুইটা ওয়ে হইতে পারে। একটা হচ্ছে যে আমি ছোট থেকে কনস্ট্রাক্ট করে করে মানে একটা আইডিয়া ধরে, ও যেমন বললো যে সবচেয়ে ডানের লাল আর সবচেয়ে ডানের নীলকে ধরে আমি যোগ করব। সো মানে এইভাবে আস্তে আস্তে ছোট ছোট করে কনস্ট্রাক্ট করে হইতে পারে, অথবা যেহেতু আমার কাছে যে আইডিয়া গুলা এখন অন্য আইডিয়া আসতে পারতো, যেহেতু আমার কাছে যে আইডিয়া গুলো আছে সেইগুলা দিয়ে আমি আপাতত কিছু করতে পারতেছি না, সো আমি ডিফারেন্ট ভাবে চেষ্টা করি। আমি ধরে নেই যে এরকম ইন্টারসেকশন আছে, এবার আমি দেখবো যে রিমুভ করা যায় কিনা। এখান থেকে আসছে। ব্যাপারটা কি বোঝা গেছে? জেনারেল কনস্ট্রাকশন তোমরা চাইলে মানে আরো চিন্তা করতে পারো, আরো আইডিয়া হয়তো আসবে। আমি হচ্ছে প্রীতম বলছো আবার একটু বলতে, কোনটা আবার বলবো বলো তো? এই যে আইডিয়াটা আবার একটু বলেন, বুঝতে পারিনি। আচ্ছা, আইডিয়াটা হচ্ছে যে আমরা যে কোনো একটা কনস্ট্রাকশন মানে যে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট ধরে নিব, মানে নিজের ইচ্ছা মতো লাইন সব যোগ করে দিব। ঠিক আছে, এরপরে হচ্ছে ওখান থেকে ইন্টারসেকশন আস্তে আস্তে কমাইতে থাকবো। যেমন এই দুইটার ক্ষেত্রে দেখো, এই দুইটার ক্ষেত্রে যদি আমি এই ইন্টারসেকশনটা রিমুভ করতে চাই তাহলে আমাকে অন্যভাবে যোগ করতে হবে, রাইট? যে মানে আমি এইটা এটা যোগ করতে পারি, আবার এইটা আচ্ছা ভুল হয়েছে, এইটার সাথে এটা যোগ করতে পারি আর এইটার সাথে এটা যোগ করতে পারি, তাতে এই ইন্টারসেকশনটা রিমুভ হবে। আচ্ছা, এটা হচ্ছে ব্রুট ফোর্স না, এটা থেকে আমরা একটা মানে স্ট্রং আর্গুমেন্টের দিকে আগাইতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, মনে করো যে মানে পয়েন্ট গুলো এইভাবে সো মানে এখান থেকে ইন্টারসেকশন রিমুভ করলে এটা হয়, এটা ব্লু, এটা এরকম। তো আমি কি করলাম, এটা দিলাম, এটা দিলাম, আর হচ্ছে আবার ভুল যোগ করছি, এটা আর এটা। আচ্ছা, আমরা সবসময় একটা ইন্টারসেকশন রিমুভ করতে পারবো, এটার প্রমাণটা কি? হ্যাঁ, আমরা সবসময় আসলে মানে ইন্টারসেকশনের সংখ্যা
দেখো এখানে আমি একটা ইন্টারসেকশন রিমুভ করতে গেছিলাম, কিন্তু এখানে আরেকটা ইন্টারসেকশন ইন্ট্রোডিউস করে ফেলছি। সবসময় যে একটা ইন্টারসেকশন রিমুভ করতে গেলে নতুন ইন্টারসেকশন যোগ হবে না, এটার কোনো গ্যারান্টি নাই। আমি মানে এই জায়গায় এক্সট্রিম মানে আইডিয়াটা ছিল যে আমি ওই দেখবো একটা যে ইন্টারসেকশন ইন্টারসেকশন তো আগেই ছিল, যেটার আসলে কথা বলতেছে। এই এক্স্যাক্টলি এটা ছিল না। দেখো মানে না কনস্টিটিউয়েন্ট এক্স্যাক্টলি গুলো ওটা আলাদা ছিল ছিল। না, কিন্তু মানে মানে তুমি জাস্ট যদি নাম সরে দাও গেছে R1 ইন্টারসেকশনটা। B1 R2 B2 মানে R3, যে এজের সাথে ইন্টারসেক্ট করতেছিল ওই এজটার সাথেই তো ইন্টারসেক্ট করতেছে তাও। বাট মানে কনস্টিটিউয়েন্ট গুলো তো ডিফারেন্ট, তাই না? মানে আগে হচ্ছে ইন্টারসেকশনটা কার কার মধ্যে ছিল চিন্তা করো, এখন ডিফারেন্ট মানে পয়েন্টের মধ্যে ইন্টারসেকশন চলে আসছে। ঠিক আছে, মানে আইডিয়াটা হচ্ছে যে আমি চাইছিলাম এইভাবে প্রুফ করতে যে ইন্টারসেকশনের সংখ্যা সবসময় কমে। এক্সট্রিমাল প্রিন্সিপাল দিয়ে আমি এটা ধরতে চাইছিলাম যে হয়তো ইন্টারসেকশন সবসময় কমে, কিন্তু দেখতেছি যে একটা ইন্টারসেকশন রিমুভ করলে আমি আরো নতুন ইন্টারসেকশন ইন্ট্রোডিউস করতে পারি। ঠিক আছে, সো মানে সবসময় এরকম হবে না যে ইন্টারসেকশন রিমুভ করলে টোটাল নাম্বার অফ ইন্টারসেকশন কমে যাবে। এরকম হতে পারে যে ধরো তুমি একটা লাইনের সাথে ইন্টারসেকশন রিমুভ করতে গেছো, তখন আরো দুইটা নতুন লাইনের সাথে ইন্টারসেকশন ইন্ট্রোডিউস হয়েছে। বুঝা গেছে? বাট এইখানেও একটা প্রপার্টি সবসময় মেনটেন করে, সেটা হচ্ছে যে এই লাইনগুলোর টোটাল যে যোগফল, হ্যাঁ লাইনগুলোর টোটাল সাম হচ্ছে মানে ইন্টারসেকশন রিমুভ করলে লাইনগুলোর টোটাল সাম সবসময় কমবে। কেন দেখো, কেউ কি আমাকে বলতে পারবা যে আমি যে কথাটা বললাম এটা কেন হয়? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আচ্ছা তোমার নাম কি? সব পারো দেখা যাচ্ছে। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আমি লাইনের সামার বলতে হচ্ছে, আচ্ছা দেখাচ্ছি। হ্যাঁ, মনে করো এইরকম দুইটা ইন্টারসেকশন ছিল, ঠিক আছে? এখন আমি এদেরকে রিমুভ করে যেটা করব, এই জিনিসটা যোগ করব। হুম, লাইনগুলোর সাম বলতে লাইনগুলোর লেন্থের সাম। সো এটা সবসময় বলা যায় যে মনে করো এ বি আর সি ডি পয়েন্ট ছিল, সবসময় এটা বলতে পারবা যে হচ্ছে এই দুইটার যোগফলের চেয়ে বড় হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে একটা ক্রস লাইন দুইটা হচ্ছে মানে যারা ক্রস করে না তাদের চেয়ে মানে লেন্থটা তাদের চেয়ে কম হবে। এটা কি কেউ নিজে মানে প্রুফ করতে চাও বা প্রুফ করতে পারবা? ও বলছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি এবং ওটা দিয়েই হয়। হ্যাঁ ওই যে AO প্লাস OB ইজ গ্রেটার দেন AB হ্যাঁ, এরকম। ইজ গ্রেটার দেন AB, আবার হচ্ছে OC প্লাস OD ইজ গ্রেটার দেন হচ্ছে CD। সো এই দুইটাকে যোগ করলে হচ্ছে AO প্লাস OD হচ্ছে AD, আর OB প্লাস OC হচ্ছে BC গ্রেটার দেন AB প্লাস CD। ঠিক আছে, আচ্ছা সো বাকিরা কি মানে সবাইকে বুঝতে পারতেছো যে কি বলতেছি? তাহলে আমি আবার বলবো, কিন্তু না বুঝতে পারলে কোনো কিছু আমাকে বলো। না তো বুঝতেছি। ওকে, তো আচ্ছা তাহলে এই মানে এই প্রপার দুইটা লাইনের যে ক্রস থাকলে তাদেরকে এইরকম স্ট্রেট করে দিলে আমি যে লাইন দুটা পাবো তাদের যোগফল সবসময় ক্রস দুটার ইন্টারসেকশনের চেয়ে ছোট, এটা আমি বলতে পারি। সো আমাদের আগের ডায়াগ্রামটাতে আসো, যেটা ছিল হচ্ছে এইরকম।
এরকম কিছু একটা ছিল। এইখানেও দেখো যে আমি যদি এইটা আর এটাকে রিমুভ করে দেই তাহলে হচ্ছে টোটাল নাম্বার অফ মানে এই দুটাকে যোগ করলে তখন এই ডায়াগ্রামে থাকে হচ্ছে এই লাইনটা এই লাইনটা আর এই লাইনটা, এই তিনটার যোগফল আগের তিনটার যোগফলের চেয়ে ছোট হবে। আবার তখন হচ্ছে নতুন একটা ইন্টারসেকশন আসে যেটাকে আবার রিমুভ করলে হচ্ছে একই প্রপার্টি মেনটেন করে। ঠিক আছে? আচ্ছা, একটা ইন্টারসেকশনকে রিমুভ করা যায় এই আইডিয়াটা কিভাবে প্রমাণ করলেন? কখনো তো প্রমাণ করা হলো না। বলতে হচ্ছে মানে আমি তো আমার ইচ্ছা মতো লাইন যোগ করতেছি, তাই না? তাহলে মানে আমি এমন ভাবে লাইন যোগ করতে পারি যাতে ওই ইন্টারসেকশন মানে ওই এজটাতে ওই লাইনটা ইন্টারসেক্ট না করে, এইটা কিভাবে প্রমাণ করা যায়? আমি কোনো রিগোরাস মানে আর্গুমেন্ট দেখলাম না। আচ্ছা, 4টা পয়েন্ট নিয়ে দেখানো যায় মনে হয়। হ্যাঁ, মানে তোমার কাছে তো মানে 4টা পয়েন্টের জন্যই তুমি একটা ইন্টারসেকশন রিমুভ করতেছো। সো মানে দুইটার মধ্যে যদি অলরেডি এরকম একটা ইন্টারসেকশন থাকে তার অপোজিট গুলা যোগ করে দিলে তাদের মধ্যে কোনো ইন্টারসেকশন থাকবে না। আপু পয়েন্ট 4টা যদি একই সরলরেখায় থাকে? এখানে হচ্ছে বলা ছিল যে নোট 3.5 কোলিনে। হ্যাঁ, এই যে আর্গুমেন্টটাতে বলা ছিল। অনেক দূর চলে আসছে তো মানে মেইন প্রবলেম ভুলে গেছি। এই যে 3টা পয়েন্ট একই সরলরেখা থাকবে না। সো মানে এটা বলাই যায় যে একটা ইন্টারসেকশন যদি থাকে তাহলে হচ্ছে অপোজিট দুটাকে যোগ করে দিলে হচ্ছে ওই ইন্টারসেকশনটা রিমুভ করা যাবে এবং নতুন কোনো ইন্টারসেকশন ইউজ হবে না। ঠিক আছে? সো ইন্টারসেকশন রিমুভ করতে থাকলে সবসময় দেখা যায় যে মানে সবসময় আমরা দেখতেছি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে যে সামটা কমতেছে আস্তে আস্তে, লেন্থ গুলার সাম কমতেছে। সো মানে এখন হচ্ছে আমি এক্সট্রিমাল প্রিন্সিপালটা ইউজ করব যেহেতু সবসময় সাম কমতেছে এবং এখানে ফাইনাইট সংখ্যক লাইন আছে। সো ফাইনাইট সংখ্যক লাইন না মানে লাইনগুলোর অ্যারেঞ্জমেন্ট আসলে ফাইনাইট সংখ্যকই সম্ভব, ইনফাইনাইট ভাবে লাইন অ্যারেঞ্জ করা যায় না। সো মানে এটা বলতে পারবো যে সবগুলা অ্যারেঞ্জমেন্টের মধ্যে একটা স্মলেস্ট মানে একটা অ্যারেঞ্জমেন্ট আছে যেটার সবগুলা লেন্থের যোগফল হচ্ছে স্মলেস্ট। ঠিক আছে? মনে করো তোমার লেন্থ গুলো হচ্ছে L1 L2 ডট 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 Ln। এটাই হচ্ছে তোমার স্মলেস্ট সাম। এটাতে কি প্রমাণ হয় যে ওই স্মলেস্ট সামটাতে কোনো ছেদ করে না? না তো। এখন এইটাতে প্রমাণ হয় না, তাই না? এখন আমি এইটাই দেখানোর চেষ্টা করব যে মানে ওইটাই প্রমাণ করার চেষ্টা করব। কন্ট্রাডিকশন দিয়ে দেখ। হ্যাঁ, ধরে নেই যে তুমি সবই পারো, গুড, ভেরি গুড। আচ্ছা, আমি ধরে নেই, বাট আমি সবার জন্য বলি, হ্যাঁ, যে এখানে স্মলেস্ট সামটার মধ্যে এরকম দুইটা মানে লাইন ছিল যারা একে অপরকে ইন্টারসেক্ট করতো। মনে করো তারা দুজন হচ্ছে L2 আর L3। ঠিক আছে? এই যে এরকম দুইটা লাইন ছিল, এটা হচ্ছে L2, এটা L3। দেখো এইটা যদি স্মলেস্ট সাম হয় এবং L2 আর L3 যদি এইভাবে থাকে তাহলে আমার কনস্ট্রাকশন মতে আমি হচ্ছে এইভাবে লাইনগুলোকে যোগ করতে পারি না। L2 কে হচ্ছে L2 ড্যাশ করব আর L3 কে L3 ড্যাশ করব, যেখানে L2 ড্যাশ লেস দ্যান L2 আবার L3 ড্যাশ ও লেস দ্যান L3 এরকম। সো মানে L2 ড্যাশ আর L3 ড্যাশ এর যোগফল হচ্ছে L2 আর L3 এর চেয়ে ছোট। তার মানে আমি এমন একটা অ্যারেঞ্জমেন্ট পাইছি যেটার সাম আসলে এস এর চেয়ে ছোট, মনে করো এস ড্যাশ। ঠিক আছে? আচ্ছা, মানে আপু যদি আমি স্মলেস্ট সামে একটা ইন্টারসেকশন পয়েন্ট পাই তাহলে আমি প্রুফ করতে পারবো যে ওই ইন্টারসেকশন পয়েন্টটার কারণে ওটার থেকেও একটা স্মলেস্ট সাম পাওয়া যাবে। এক্স্যাক্টলি এটাই। কিন্তু আমি তো ধরে নিছিলাম যে এটাই স্মলেস্ট সাম, আমি একটা স্মলার দ্যান স্মলেস্ট সাম পাইছি, এটা তো পসিবল না। সো এই
জায়গায় আসলে মানে দুইটা লেংথের মধ্যে ইন্টারসেকশন থাকা পসিবল না। আচ্ছা আপু, এখানে যে আমরা আর বিসি যখন ও বিন্দুতে ছেদ করছে সেহেতু আমরা ওইটা মানে ওই লাইনটা চেঞ্জ করে এবি আর সিডিবি করছি, কিন্তু এমন তো হইতো ত্রিভুজ এবি ও আর সিডিওর ভিতরে দুইটা পয়েন্ট আছে, তখন কি হতো? আমরা আসলে 4টা পয়েন্ট ফিক্স করে নিচ্ছি। হ্যাঁ, মানে 4টা কেন, কারণ হচ্ছে মানে আমি যে কোনো একটা ইন্টারসেকশন দেখতেছি এবং ওই ইন্টারসেকশনের মানে চারদিকের 4টা পয়েন্ট, তাহলে একটা ইন্টারসেকশন বানাইতে হইলে আসলে 4টা পয়েন্টই লাগে। হ্যাঁ, সো মানে আমি ওই 4টা পয়েন্টের মধ্যে ওই ইন্টারসেকশনটা নিয়ে চিন্তা করতেছি। ভিতরে যদি আর কিছু থাকে ওটা নিয়ে আমি পরে চিন্তা করব। ভিতরে যদি একটা প্রবলেমটা নিয়ে ডিল করে না, নেক্সটে হচ্ছে ভিতরে কোনোটার সাথে যদি আবার ইন্টারসেকশন ক্রিয়েট হয় তাহলে ওইটার সাথে নেক্সট স্টেপে ডিল করব, মানে এট আ টাইম একটা স্টেপ। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে মনে করো যে নতুন ভিতরের পয়েন্টের কারণে অথবা বাইরের পয়েন্টের কারণে মানে নতুন এই ইন্টারসেকশন ক্রিয়েট হয়ে গেছে কোনোভাবে, ঠিক আছে, তখন আমি এটাকে রিমুভ করব আবার, এবং এই কন্ট্রাডিকশনটা দিয়ে মানে যেটা বললাম যে এমন একটা স্মলেস্ট সাম আছে যেটার মধ্যে কোনো ইন্টারসেকশন নাই, সেই স্মলেস্ট সামটাই আসলে মিন করে যে আমরা যেই অ্যারেঞ্জমেন্টটা চাচ্ছি সেটা। ঠিক আছে, মানে আমাদের প্রবলেম কিন্তু প্রুফ হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছো যে আমরা আসলে শেষ মানে প্রুফের লাস্ট মোমেন্টে চলে আসছি, লাস্টে চলে আসছি? আচ্ছা, কেউ বুঝতে না পারলে বলো আমাকে। আচ্ছা, এক কাজ করা যায়, আমি আরেকবার ওয়াক থ্রু করি। প্রথমে হচ্ছে আমরা প্রবলেমটার জন্য অনেকগুলো আইডিয়া দেখার চেষ্টা করছি এবং মানে আমরা চেষ্টা করছি যে সবচেয়ে স্মলেস্ট ডিস্টেন্সের জিনিস মানে দুইটা পয়েন্টকে সবার আগে যোগ করব, তারপরে নেক্সট স্মলেস্ট ডিস্টেন্স, ওইভাবে করেও ইন্টারসেকশন আসে। এরপরে একজন বললা যে হচ্ছে সবচেয়ে রাইট মোস্ট রেড আর সবচেয়ে রাইট মোস্ট ব্লু পয়েন্টকে যোগ করব, এভাবে নেক্সট রাইট মোস্টকে যোগ করতে থাকবো, কিন্তু দেখা যায় যে এটার ক্ষেত্রে ইন্টারসেকশন আসে। আমি আবার বললাম যে রাইট মোস্ট না ধরে আমরা টপ মোস্ট বা মানে মোস্ট নিচে আছে এটা ধরতে পারি, তো এটা ধরেও দেখা যায় যে ইন্টারসেকশন আসতেছে। সো আমরা ওই মানে কনস্ট্রাকশন বাদ দিলাম, যে মানে কনস্ট্রাকশন আইডিয়া বাদ দিলাম যে ওটা দিয়ে আসলে মানে আপাতত কাজ হচ্ছে না। এখন আমরা হচ্ছে ধরে নিচ্ছি যে ইন্টারসেকশন আছে, এবার হলো ইন্টারসেকশন রিমুভ করব। যে কোনো নির্দিষ্ট একটা ইন্টারসেকশন ধরে নিলাম এবং দেখালাম যে ওই ইন্টারসেকশনের চারপাশে যে 4টা পয়েন্ট আছে লাইনগুলোকে যদি একটু চেঞ্জ করে দেই, উল্টায় দেই, যেমন এই যে এরকম ইন্টারসেকশন থাকলে এইভাবে যোগ করে দেই, তাহলেই হচ্ছে মানে একটা নির্দিষ্ট প্রপার্টি কমে। সেই একটা নির্দিষ্ট প্রপার্টির নাম হচ্ছে গিয়ে লেংথ গুলার যোগফল। সেই লেংথ গুলার যোগফল যেহেতু মানে একটা ইন্টারসেকশন ধরে নিলে লেংথ গুলার যোগফল সবসময় কমে, সো এটা একটা ভালো আইডিয়া এক্সট্রিমাল প্রিন্সিপাল ইউজ করার জন্য, যেহেতু আমি আস্তে আস্তে কমাইতে পারতেছি। সো আমি এবার কি করব, যে কোনো একটা ইন্টারসেকশন ধরে নিব এবং তার মানে লাইন যেগুলা ছিল সেগুলাকে উল্টায় দিব। তো এক্সট্রিমাল প্রিন্সিপালটা কোন জায়গায় অ্যাপ্লাই করা হয়েছে? এখানে এক্সট্রিমাল প্রিন্সিপালটা হচ্ছে যে লাইনগুলার মানে মনে করো এখানে দেখো, এখানে হচ্ছে আমি দুই ভাবে যোগ করছিলাম, একটা হচ্ছে এইভাবে আর একটা হলো এই যে এটা 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 যোগ করে দুইটা দেখাইছিলাম অ্যারেঞ্জমেন্ট। একইভাবে এই 6টা লাইনের জন্য আসলে ইনফাইনাইট সংখ্যক অ্যারেঞ্জমেন্ট পসিবল না, ফাইনাইট সংখ্যক অ্যারেঞ্জমেন্টই পসিবল। এবং যেহেতু ফাইনাইট সংখ্যক অ্যারেঞ্জমেন্ট পসিবল, সেহেতু বলা যায় যে এই অ্যারেঞ্জমেন্ট গুলার যে লেংথ লাইনগুলার লেংথ আছে সেগুলার মানে লেংথের যোগফল হবে হচ্ছে মানে লেংথের যোগফলের যে সেটটা হবে
সেটার মধ্যে একটা স্মলেস্ট নাম্বার থাকবে। এটা কি বুঝে যাচ্ছে? মানে যে প্রশ্ন করলাম তুমি কি বুঝতে পারছো যে এক্সট্রিমাল প্রিন্সিপালটা কেমনে ইউজ করলাম? এই যে এই জায়গায় হচ্ছে এক্সট্রিমাল প্রিন্সিপালের ইউজটা। আচ্ছা, অনেকে হচ্ছে বই পিডিএফ কমেন্ট করতেছো, এই জিনিসগুলা তোমরা হচ্ছে মানে এওপিএস বা ব্রিলিয়ান্ট এর ওয়েবসাইটে গেলে এরকম মানে ওখানে হচ্ছে অনেক সুন্দর করে বুঝানো থাকে। আচ্ছা ঠিক আছে, মানে যে প্রশ্ন করলাম ওকে এক্সট্রিমাল প্রিন্সিপালের ইউজটা বুঝছো, যে যেহেতু ফাইনাইট সংখ্যক লাইন আছে, মানে ফাইনাইট সংখ্যক অ্যারেঞ্জমেন্ট পসিবল, সেহেতু সেই অ্যারেঞ্জমেন্ট গুলার মধ্যে টোটাল লেংথ সবচেয়ে কম হবে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আছে, সেটাকে ধরে নিতে হচ্ছে এটা। আচ্ছা আপু, ওই যে ইন্টারসেকশন সরাইতে গেলে যে সাম কমে, ওটা আবার একটু দেখাবেন? জি, এটা না? হ্যাঁ হ্যাঁ, এটা। হ্যাঁ বুঝলাম। ঠিক আছে, তাহলে সবাই যদি মোটামুটি বুঝে থাকো তাহলে হলো আমি নেক্সট প্রবলেমে যাই, কারণ মানে বাসায় হয়তো আরেকটু দেখলে মানে আরো ক্লিয়ার হবে বা কিছু প্রবলেম সলভ করলে। ফার্স্ট টাইম হয়তো দেখতেছো, এই জন্য মানে একটু মাথার উপর দিয়ে যাইতে পারে। ঠিক আছে, আমি হচ্ছে মানে ক্লাস নোটটা লিখছি, তোমাদেরকে মানে দিয়ে দিব। আচ্ছা, এরপরে এক্সট্রিমালের আরেকটা দেখি। এবার হচ্ছে মানে 3-4টা এক্সট্রিমাল প্রিন্সিপালের ম্যাথ করার পরে এবার হচ্ছে মানে প্রবলেম দেখলে এক্সট্রিমাল অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, বলছে যে একটা ফাইনাইট সেট অফ পয়েন্টস এস আছে একটা প্লেনের মধ্যে, যারা হচ্ছে একটা নির্দিষ্ট প্রপার্টি ফলো করে, যেটা হচ্ছে যে কোনো 3টা পয়েন্টকে নিয়ে যে ট্রায়াঙ্গেলটা হবে সেটার এরিয়া লেস দ্যান অর ইকুয়াল টু হচ্ছে 1 হবে। প্রুফ করতে হবে যে এস সেটের সব মানে সব পয়েন্ট গুলা এমন একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে যার টোটাল এরিয়া হচ্ছে 4। এটা করতে কি পিএইচপি লাগবে? আপু আরেকবার একটু বলবেন? না, পিএইচপি দিয়ে করতে চেষ্টা করে দেখতে পারো, মানে আমি যেটা চিন্তা করতেছি এটাতে হচ্ছে লাগবে না। আরেকবার বলি। আচ্ছা, এস মানে এস সেটের কিছু পয়েন্ট দেয়া আছে একটা প্লেনের উপরে। হ্যাঁ, এস সেটের পয়েন্ট গুলো হচ্ছে এরকম যে ওই সেটের যে কোনো 3টা এলিমেন্ট নিয়ে আমি যদি একটা ত্রিভুজ বানাই, সেই ত্রিভুজের ক্ষেত্রফল লেস দেন অর ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, আমাকে দেখাইতে হবে যে এস সেটের পয়েন্ট গুলা এমন একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে যার এরিয়া হচ্ছে 4, যার এরিয়া হচ্ছে মানে 4 না, সবার actually ডান 4 এর পাশে চেয়ে ছোট। উপরে আর হচ্ছে গিয়ে সবার বাম পাশে এমন 3টা পয়েন্ট আছে, মানে সবার কর্নার গুলাতে এমন 3টা পয়েন্ট আছে যাদের এরিয়া হচ্ছে গিয়ে লেস দেন অর ইকুয়াল টু 1। তো বাকি সব পয়েন্টস গুলা এই পয়েন্ট গুলার মানে আবদ্ধ ট্রায়াঙ্গেলের ভিতরেই থাকবে। তাই কি? মনে তো হচ্ছে। দেখো এখানে, আচ্ছা বাইরে যদি একটা পয়েন্ট নেই তাহলে কি হয়, এখানে যদি নেই তাহলে এটার এরিয়া দেখো তো 1 একটু ছোট না? এটা একটা ভালো আইডিয়া। আপু আমি সম্ভবত এটা কিছুটা পাইছি মনে হয়। বলো দেখি। প্রথমে একটা ত্রিভুজ আঁকেন। খাতাটা একটু বাম পাশে সরান, দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর ওই সবগুলা মানে এই
ভূমির সমান্তরালে আঁকেন একটা চতুর্ভুজ ত্রিভুজ ওইটার উপরে যেটা ছেদ করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা দেখবো। হ্যাঁ, আবার সবগুলোর সাথে এরকম ভাবে আঁকেন, মানে যেটা মনে হয় যে মধ্যমা। ভেরি গুড। তারপর এখন ধরে নেই যে প্রত্যেকটা সর্বোচ্চ 1 4-এর মধ্যে হবে, হ্যাঁ প্রত্যেকটা 4 এর সর্বোচ্চ মধ্যে। 1 হইতে পারে। রাইট। এই যে সর্বোচ্চ তো 4 হবে যেহেতু সবগুলা মানে মধ্য মাঝখানে পড়তেছে। হ্যাঁ যেহেতু এটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু 1, সো এইটাও লেস দ্যান অর ইকুয়াল টু 1 হবে। আবার মানে যেহেতু আমরা সবগুলা হলো সমান্তরাল লাইন টানছি, সো এটার ক্ষেত্রফল সমান, এটা সমান, মানে সবগুলোরই ক্ষেত্রফল সমান। আচ্ছা, যেটা পুরোটা 4-এর চেয়ে ছোট, মনে করছি হ্যাঁ 1-এর চেয়ে ছোট। পুরোটা 4 এর চেয়ে ছোট। ও আচ্ছা, বুঝতে পারছি কি বলছো। ঠিক আছে, আচ্ছা তোমরা হচ্ছে প্রুফ করে ফেলছো, ভেরি গুড। আমি হচ্ছে সবার জন্য আরেকবার বলি, ঠিক আছে? তো আমরা এতক্ষণ পর্যন্ত এক্সট্রিমাল প্রিন্সিপাল দেখছি, তো এইবার হচ্ছে প্রবলেম পাওয়ার সাথে সাথে এক্সট্রিমাল প্রিন্সিপাল অ্যাপ্লাই করে দিব। ধরে নেই এই পয়েন্টগুলোর মধ্যে, এই যে এস সংখ্যক পয়েন্ট ছিল একটা প্লেনের মধ্যে, এই পয়েন্টগুলোর মধ্যে এমন একটা ত্রিভুজ, মানে সবগুলো পয়েন্ট দিয়ে এমন একটা ত্রিভুজ বানা যায় যেটার ক্ষেত্রফল হচ্ছে সবার চেয়ে বড়, মানে বাকি সবগুলোর চেয়ে বড়। ঠিক আছে? তো মনে করো সেই ত্রিভুজটা হচ্ছে এবিসি। এখন এই সেটের বাকি যে পয়েন্ট গুলো আছে সেইগুলোর জন্য চিন্তা করো যে একটা পয়েন্ট যদি এইখানে থাকে তাহলে তার জন্য কি হবে। চিন্তা করো যে মনে করো এই পয়েন্টটা হচ্ছে ডি, ঠিক আছে? ডি পয়েন্টের সাথে যদি আমি বিসি যোগ করি, এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 1, ঠিক আছে? তো ডিবিসি যোগ করলে এবিসি এর উচ্চতা হচ্ছে এটা আর ডিবিসি এর উচ্চতা হচ্ছে এটা। যেখানে দেখা যাচ্ছে ক্লিয়ারলি ডিবিসি এর উচ্চতাটা বড়, সো মানে ক্ষেত্রফল দেখলে ডিবিসি এর ক্ষেত্রফল হচ্ছে এবিসি এর চেয়ে বড়। কিন্তু সেটা কি পসিবল? এক্সট্রিমাল প্রিন্সিপাল দিয়ে আমরা ধরেই নিছিলাম যে এবিসি সবচেয়ে বড়। সো ডিবিসি আসলে মানে ডি পয়েন্ট আসলে এইখানে থাকতে পারে না। ডি পয়েন্টটা অ্যাটমোস্ট কোথায় থাকতে পারে? সেটা আসতে পারে হচ্ছে বিসি এর সমান্তরাল কোন রেখা এখানে, এবং ডি পয়েন্ট হচ্ছে এই জায়গাগুলোতে থাকতে পারে, আবার তার নিচেও থাকতে পারে, রাইট? কিন্তু তার উপরে থাকবে না। বুঝে গেছে কি? হ্যাঁ। কেউ মানে আচ্ছা ঠিক আছে, কেউ বুঝতে পারে না এরকম হয়েছে এই জিনিসটা? ঠিক আছে, তাহলে প্রসিড করি। সো এটাকে কি ইন্ডাকশন আকারে আগানো যায় না? ইন্ডাকশনের ক্ষেত্রে ইয়েটা কি ধরে নিবা, মানে মানে Base case? ইনিশিয়াল আর্গুমেন্টে কি ধরবা? যদি একটা পয়েন্ট এড করি তাহলে হচ্ছে কি ওই পয়েন্টটা মানে একটা এরকম একটা ত্রিভুজের মানে যে দুইটা সরলরেখার মধ্যে আবদ্ধ, সেই দুইটা সরলরেখার মধ্যে আবদ্ধ থাকতেছে এরকম কিছু। হ্যাঁ, কিন্তু এটার জন্য কি আমার ইন্ডাকশন দরকার আছে? মানে করা যায় নাকি এটা জিজ্ঞেস করতেছি। আচ্ছা, ট্রাই করে দেখতে পারো। মানে তুমি যে ইন্ডাকশন ইউজ করতে চাচ্ছ এটা হলো মানে আজকে ক্লাসের পরে তুমি ট্রাই করে দেখতে পারো, আমি কালকে আবার ডিসকাশনে থাকবো। তুমি যদি মানে ইন্ডাকশন দিয়ে কিছু পাও বা আমিও পাই তাহলে তোমাকে আমি বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আগাই এখন। তাহলে বিসি এর সমান্তরাল এ দিয়ে যাবে এইরকম মানে এইরকম লাইনের নিচে থাকবে হচ্ছে ওই সেটের যে কোনো এলিমেন্ট। একইভাবে এটা হচ্ছে প্রতিটা লাইনের জন্যই বলা যায় যে এবিসি ছিল, তো বিসি এর সমান্তরাল এরকম। আবার এবি এর সমান্তরালের ক্ষেত্রে চিন্তা করো, এবি এর সমান্তরাল রেখা হচ্ছে এইটা, সেটের কোনো পয়েন্ট এইরকম জায়গায়ও থাকতে পারবে না, ঠিক আছে? আবার
সেটের কোনো পয়েন্ট হচ্ছে এই সব জায়গায়ও থাকতে পারবে না। ওকে, সো মানে সেটের পয়েন্টগুলো মাস্ট বি এই জায়গাগুলাতেই আছে। এখন জাস্ট এতটুকু দেখাইতে হবে যে মনে করো এই ত্রিভুজটা হচ্ছে ডিএফ, এই ডিএফ এর ক্ষেত্রফল হচ্ছে এবিসি এর ক্ষেত্রফলের 4 গুণ বা 4 মানে হ্যাঁ 4 গুণ। তো এখন দেখো এইটা সমান্তরাল হচ্ছে এই বাহুটা। আচ্ছা আপু বাইরে থাকতে পারবে না কেন একটু আরেকবার রিপিট করেন না? হ্যাঁ, এইটুকু দেখো এবিসি এর ক্ষেত্র এক্সট্রিমাল প্রিন্সিপাল দিয়ে আমি ধরে নিয়েছিলাম যে এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে সবচেয়ে বড়। এর জন্য ডি হচ্ছে এর প্যারালাল হবে বা এর থেকে নিচে হবে? এর থেকে নিচে হবে। একইভাবে এবি বাহুর জন্য চিন্তা করো, এবি বাহুর প্যারালাল হচ্ছে ডি বাহু। কোন পয়েন্ট কি ডি বাহুর উপরে থাকতে পারবে? মানে এই জিনিসটাকে যদি এইভাবে চিন্তা করো, যে কোন পয়েন্ট কি এইরকম হইতে পারবে? না, থাকতে পারবে না। আবার একইভাবে এটার ক্ষেত্রেও না, এই যে কোন পয়েন্ট এই সাইডে থাকতে পারবে না। বুঝছি। ঠিক আছে, তাহলে কোন পয়েন্টে আসলে ডিএফ বাহু মানে ডিএফ ত্রিভুজের বাইরে থাকতে পারবে না। সো যেহেতু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু 1, আচ্ছা এইটা কেউ দেখাইতে পারবা যে এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল যে সমান? এটা তো ওই যে মধ্যবিন্দু দিয়ে ওইটা করে, মানে ত্রিভুজের পুরো মধ্য। একটা ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ, এটা প্রমাণ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আবার হচ্ছে এইভাবে ঠিক আছে, মানে আমি যেটা ভাবতেছিলাম সেটা হচ্ছে যে এটা সমান্তরাল, সো আবার এটা সমান্তরাল, সো এটা হচ্ছে একটা সামান্তরিক, তাহলে সামান্তরিক হলে ডাইরেক্ট হোমোথিটি অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, তাহলে হচ্ছে এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান এবং বাকি 3টার ক্ষেত্রফল হচ্ছে এবিসি এর সমান। সো মানে এবিসি যদি লেস দেন অর ইকুয়াল টু 1 হয় তাহলে ডিইএফ হবে হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 4। ওকে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের যেটা প্রুফ করতে বলছিল সেটা আসলে প্রুফ করে। যে বলছিল যে এই সেটের সবগুলা পয়েন্ট এমন একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে যার ক্ষেত্রফল হচ্ছে 4। ঠিক আছে, কেউ বুঝতে পারে না এরকম হয়েছে কি কোন পয়েন্টে? আমাদের তো কারেক্টলি 4 যে ডিইএফ ইকুয়াল টু 4 এটা তো প্রমাণ করতে বলেনি না? না, লেস দেন অর ইকুয়াল টু 4 হবে। আচ্ছা বুঝছি। আচ্ছা, একজন বলছে এবিসি লেস দেন অর ইকুয়াল টু 1, এটার আর্গুমেন্টটা আরেকবার দিলে ভালো হতো। এটা হচ্ছে যে বলে দেওয়া আছে যে ওই মানে এস সেটের মধ্যে যেই পয়েন্টগুলা থাকে সেই পয়েন্টগুলা দিয়ে যেসব ট্রায়াঙ্গেল বানানো যায় তাদের কোনোটারই এরিয়া একের চেয়ে বড় না। তো আমি ধরে নিছি যে এস সেটের মধ্যে যে ট্রায়াঙ্গুলার গুলা থাকে তার মধ্যে সবচেয়ে বড় ট্রায়াঙ্গেল হচ্ছে এবিসি। এই জন্যই মানে যেহেতু বলে দেওয়াই আছে তার এরিয়া 1 এর চেয়ে বড় না, সো এইটা আর কি মানে প্রশ্নের স্টেটমেন্ট থেকেই আসে। তাহলে কি ডিইএফ বিন্দু ওই সেটের মধ্যে নাই? এটা হচ্ছে মানে এটা হলো একটা লুজ আপার বাউন্ড, বুঝছো? মানে ডিএফ বিন্দু এরকম হইতে পারে না যে এইটুকু আছে, সো ডি বিন্দুটা আসলে আছে। ডিএফ বিন্দু একসাথে থাকতে পারে না, বাট মানে ডিইএফ মানে ত্রিভুজটা দিয়ে বাকি সবগুলোকে প্যাক করা যাবে। ডিইএফ যে এস এর ভিতরে এটা বলেনি, বলছে এস এর সবগুলা পয়েন্ট ডিইএফ এর ভিতরে রাখা যায়। নট নেসেসারিলি ডি ই আর এফ তিনটা বিন্দুই সেটের মধ্যে থাকবে। এখান থেকে একটা থাকতে পারে, আবার দুইটা কি থাকতে পারে? দুইটা তো থাকতে পারে না। দুইটা থাকতে পারবে না, মানে লুজ আপার বাউন্ড যেটা বললাম। ডিএফ বিন্দু হচ্ছে একটাই সেটের মধ্যে এট আ টাইম থাকতে পারবে। ওকে,
আচ্ছা ঠিক আছে, তাহলে মানে আর আর কারো কোনো প্রশ্ন আছে? না আপু। তাহলে হচ্ছে আচ্ছা, যদি ডিই এর উপরে একটা বিন্দু থাকে, যেটার একটা মানে ডিই এর উপরে মানে এর ইসের বাইরে, এই ট্রায়াঙ্গেলটার বাইরে, এই পাশে, ডিই এর উপরে কিন্তু ট্রায়াঙ্গেলটার বাইরে, এই যে এখানে। ডিই এর উপরে কিন্তু ট্রায়াঙ্গেলটার বাইরে, ও ডিই আচ্ছা রেখাটার আচ্ছা, উপরে। ঠিক আছে, এই যে এইখানে। হ্যাঁ, তাইলে ওইটা কেন হচ্ছে গিয়ে এই হবে না, 1 হবে না? ওই যে এটা 1 হবে না, কারণ হচ্ছে এটা কোন ট্রায়াঙ্গেলের বাইরে পড়ছে দেখো, এটা হচ্ছে এই যে এটার বাইরে পড়ছে। তো এই যে আমি ধরে নিয়েছিলাম এবিসি আচ্ছা সবচেয়ে আচ্ছা, বড় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ট্রায়াঙ্গেলের। তখন ওটার ক্ষেত্রে ফলাকের থেকে বেশি হয়ে যাবে, এটা সম্ভব। হ্যাঁ, মানে একের থেকে বেশি হওয়া নেসেসারি না, এবিসি এর চেয়ে বেশি হয়ে যাবে। এবিসি যেহেতু সবচেয়ে বড় ছিল। ওই যে ফার্স্টে এক্সট্রিমাল প্রিন্সিপালটা ইউজ করে ফেলছিলাম, মনে আছে? ঠিক আছে, তাহলে আর কিছু কি জিজ্ঞেস করবা? আচ্ছা, তাহলে এক্সট্রিমাল প্রিন্সিপাল নিয়ে হচ্ছে মানে এক্সাম্পল যেগুলো দেখাতে চাইছিলাম ওগুলা এইগুলাই। এখন হলো একটু পিজিয়ন হোল দেখাই, আর তারপরে যদি হাতে একটু সময় থাকে তাহলে এক্সট্রিমালে আরেকটা ম্যাথ দেখাবো। আচ্ছা, পিজিয়ন হোল প্রিন্সিপাল হচ্ছে তোমার এটাও এক্সট্রিমালের মতো সিম্পল প্রিন্সিপাল, যেটা বলে যে কোনো জায়গায় যদি n সংখ্যক বক্স থাকে, n সংখ্যক বক্স থাকে, আর তোমার কাছে যদি এলিমেন্ট n এর চেয়ে বড় বেশি সংখ্যক থাকে, তাহলে একটা বক্সে তুমি যদি সব বক্সে একটা করে এলিমেন্ট দিতে চাও, মানে একটা বক্স এমন থাকবে যেটার মধ্যে হচ্ছে একের চেয়ে বেশি এলিমেন্ট থাকবে। ঠিক আছে, মনে করো হচ্ছে তোমার কাছে 3টা বক্স আছে এবং তুমি তাদের কোনোটাকেই খালি রাখতে চাও না, 4টে এলিমেন্ট দিয়ে এদেরকে মানে 4টে এলিমেন্ট এই বক্সগুলোর মধ্যে রাখতে চাও। ঠিক আছে, তো এইটাতে একটা রাখলা, এটাতে একটা রাখলা, এটাতে একটা রাখলা, মাস্ট বি ফোর্থ যে এলিমেন্টটা হবে এই 4টার মধ্যে সেটা এই 3টারই যে কোনো একটাতে যাবে, এবং এটা অবশ্যই বলা যায় যে একটা বক্সে একটার বেশি এলিমেন্ট আছে। ঠিক আছে, জি আপু বুঝছি। এখন মানে এটার সাথে এটাকে পিজিয়ন হোল, মানে পিজিয়ন হোল কেন বলে, মনে করো হচ্ছে অনেকগুলা কবুতর, n সংখ্যক কবুতরের খাঁচা আছে এবং তোমার কাছে n এর চেয়ে বেশি সংখ্যক কবুতর আছে, তো মানে এটা অবশ্যই হবে যে প্রতিটা খাঁচায় অ্যাটলিস্ট একটা করে কবুতর তোমাকে রাখতেই হবে। তো মানে একটা খাঁচায় একের বেশি কবুতর থাকবে, খুবই সিম্পল একটা জিনিস। এটাকে হচ্ছে পিজিয়ন হোল প্রিন্সিপাল বলে, আবার বক্স দিয়ে বললে বক্স প্রিন্সিপাল বলে, আবার হচ্ছে মানে ডিরিশলে প্রিন্সিপালও বলে। তো মানে নামের ব্যাপার না, ইউজটা বুঝলে হবে। ঠিক আছে, আচ্ছা, সো প্রিন্সিপালটা সিম্পল, এটা দিয়ে কিছু ম্যাথ দেখি। প্রথমটা হচ্ছে এটা যে একটা বক্সের মধ্যে 3 জোড়া মোজা আছে। তোমরা মানে এই প্রবলেম গুলোর সাথে পরিচিত, যেহেতু মানে রিজিওনাল আর কি বলে ন্যাশনালি এই ধরনের প্রবলেম অনেক আসে। এটা হচ্ছে যে একটা বক্সের মধ্যে 3 ধরনের মোজা আছে, লাল, নীল আর হচ্ছে সবুজ মোজা। যদি তুমি হচ্ছে তোমার বাসায় কারেন্ট চলে যায় এবং তুমি মোজার কালার দেখতে পাচ্ছ না, তো তুমি প্রশ্ন হচ্ছে যে তুমি অ্যাটলিস্ট কতগুলা মোজা তুললে এটা শিওরলি বলতে পারবা যে তোমার কাছে 2টা একই রঙের মোজা আছে? হ্যাঁ, 4টা। রাইট। তো কি হচ্ছে আমার কাছে মানে বক্স গুলা এখানে হচ্ছে তোমার 3টা ডিফারেন্ট কালার, রেড, গ্রিন আর হচ্ছে ব্লু। তো আমি যদি
প্রতিটা কালারের একটা করে মোজা তুলি তাহলে আমার এখনো পেয়ার হয় নাই, বাট আমি যদি আরেকটা মোজা জাস্ট তুলে ফেলি তাহলে এটা বলা যাবে যে ওই মোজাটা এই তিনটা বক্সের যে কোনো একটাতে অবশ্যই পড়বে এবং যে কোনো ওইটা তখন ট্রু হয়ে যাবে যেটাতেই পড়বে না কেন। তো পিজিএল প্রিন্সিপাল দিয়ে বলা যায় যে আমরা অ্যাটলিস্ট 4টা মোজা তুললে এটা শিওরলি বলতে পারবো যে এখানে দুটো পেয়ার আছে। ঠিক আছে, সবার কাছে কি ক্লিয়ার? ওকে, আচ্ছা নেক্সট প্রবলেম হচ্ছে এটা, 10টা পয়েন্টকে একটা বাহু ত্রিভুজের যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 এরকম মানে 10টা পয়েন্টকে তোমার একটা সমবাহু ত্রিভুজের মধ্যে প্লেস করতে হবে। দেখাইতে হবে যে এখানে যে কোনো 2টা পয়েন্ট আছে যারা অ্যাটমোস্ট 1/3 ডিস্টেন্সে আছে। আরেকবার বলেন। একটা সমবাহু ত্রিভুজ আছে যার মধ্যে হচ্ছে 10টা পয়েন্ট তোমাকে রাখতে হবে। হ্যাঁ, দেখাইতে হবে যে এখানে 2টা পয়েন্ট এরকম আছে যাদের ডিস্টেন্স হচ্ছে 1/3 এর সমান, মানে অ্যাটমোস্ট 1/3 এর চেয়ে বড় না, এরকম 2টা পয়েন্ট সবসময় পাওয়া যাবে। জি আপু বুঝছি। আচ্ছা, কেউ কি কোনো আইডিয়া প্রেজেন্ট করতে চাও? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি এক? হ্যাঁ হ্যাঁ এক। ভাবো সমবাহু ত্রিভুজের বাহুটাকে যদি মানে মাঝখান দিয়ে 2বার কেটে দিই তাহলে 1/3 তিনটা হচ্ছে সাইড হয়ে যাবে। তারপরে প্রত্যেকটা সাইড এইভাবে করে কেটে দিব, তারপরে ওগুলো জোড়া দিয়ে তারপরে দেখা যাবে হচ্ছে মানে মানে যে শেপগুলো আসতেছে ওগুলার কর্ণ বরাবর যে দৈর্ঘ্য আছে ওটা হচ্ছে 1/3 এর চেয়ে কম, মানে 1/3 বা 1/3 এর চেয়ে কম, তার মানে আপু হচ্ছে থাকবে। তার মানে হচ্ছে আচ্ছা রাইট এটাই। এটাই মানে তুমি যেটা বলছো যে 1/3 1/3 1/3 এইভাবে করে আমি সমবাহু ত্রিভুজটাকে ভাগ করব। ঠিক আছে, যেখানে হচ্ছে প্রতিটা মানে এই ছোট ছোট সেগমেন্ট গুলো সবগুলোই 1/3, এরপর হচ্ছে সবগুলো ত্রিভুজ আঁকবো। দেখো এখানে 9টা ত্রিভুজ আছে। হ্যাঁ, এখন আমার কাছে পয়েন্ট আছে হচ্ছে 10টা। সো আমি যদি এই 9টা ট্রায়াঙ্গেলের মধ্যে 9টা পয়েন্ট রাখি যাদের মানে যাদের ডিস্টেন্স ধরো 1/3 এর চেয়ে বেশি, 10th পয়েন্টে রাখতে গেলে এই 9টা পয়েন্টের মানে 9টা ট্রায়াঙ্গেলের মধ্যে যে কোনো একটাতে পড়বে। সো 10th পয়েন্টে রাখতে গেলেই হচ্ছে, এবং যেহেতু এই এক একটা ট্রায়াঙ্গেলের অ্যাটমোস্ট ডিস্টেন্স হচ্ছে 1/3, যেটা হচ্ছে এই যে এই বাহুটাতে 2টা পয়েন্ট থাকলে ডিস্টেন্স হবে 1/3। সো এবং বাকি সব ডিস্টেন্স হচ্ছে 1/3 এর সমান বা ছোট, তাহলে হচ্ছে বলা যায় যে যেহেতু একটা ট্রায়াঙ্গেলে 2টা পড়বে সো অ্যাটমোস্ট 1/3 তে আছে এরকম অবশ্যই 2টা পয়েন্ট পাওয়া যাবে। আপু এখানে কি ওই মানে বিন্দুগুলো কি বাহুর উপরে রাখতে হবে নাকি ত্রিভুজের যে কোনো জায়গায় রাখতে পারি? যে কোনো জায়গায় রাখতে পারবা তুমি। জাস্ট মানে ধরো তুমি এইভাবে কনস্ট্রাকশন করতেছো যে আমি মানে কোনোভাবেই 1/3 এর চেয়ে মানে ছোট বা 1/3 এর সমান ডিস্টেন্সে রাখবো না। তো একটাকে রাখছি এখানে, এই ট্রায়াঙ্গেলে আরেকটাকে রাখছি হচ্ছে এমন জায়গায় যেটা ওইটার চেয়ে 1/3 এর চেয়ে বড় আর কি, মানে 1/3 এর চেয়ে বেশি ডিস্টেন্স আছে। নেক্সট ট্রায়াঙ্গেলেও এই দুইটার সাথে 1/3 এর চেয়ে বেশি ডিস্টেন্স আছে। এইভাবে করে পয়েন্ট রাখতেছি, বাট 10th পয়েন্টটা রাখতে গেলে আমি আসলে মানে এই 9টার যে কোনো একটাতে পড়তেই হবে। আপু সলিউশন লিখবো কিভাবে? মানে এটার সলিউশনটা কিভাবে লিখবো? সলিউশন হচ্ছে এইভাবে শুরু করবা যে তোমার কাছে হচ্ছে মনে করো এবিসি ট্রায়াঙ্গেলটা দেওয়া আছে, তো তুমি বলবা যে নিচের মতো একটা কনস্ট্রাকশন ধরে নেওয়ার পরে পিজন হোল প্রিন্সিপাল দিয়ে মানে এটা বলা যায় যে এই ট্রায়াঙ্গেল পিজন হোল প্রিন্সিপাল দিয়ে না,
প্রথমে বলবা যে হচ্ছে এই ট্রায়াঙ্গেল গুলার ছোট ট্রায়াঙ্গেল গুলার মধ্যে মানে সবচেয়ে বেশি ডিসটেন্স হতে পারে 1/3। সো আমি যদি 9টা পয়েন্ট মানে সো আমরা সবচেয়ে বেশি ডিস্টেন্স 1/3 এটা কোন ভাবে মানে প্রুফ করলে? মানে এটা হচ্ছে এই যে সবচেয়ে বেশি ডিস্টেন্স আরো বড় হতে পারে, লিস্ট একটা পেয়ার থাকবে যার ডিস্টেন্স 1/3 বা তার চেয়ে ছোট। না, আমি বলতেছি ছোট ট্রায়াঙ্গেলের মধ্যে সবচেয়ে বড় ডিসটেন্স হচ্ছে 1/3, কারণ তাদের মধ্যে সবচেয়ে দূরে দূরে আছে এরকম দুইটা পয়েন্ট হচ্ছে কর্নারের গুলা, রাইট? হ্যাঁ, এটা বলতেছি যে মানে এবং ভিতরে কোনো পয়েন্ট থাকলে সেটা অবশ্যই 1/3 এর চেয়ে ছোট। মানে এটা প্রুফ হইলো কিভাবে আমি এটা বুঝলাম না। ঠিক আছে, যুক্তিপূর্ণ লাগে জিনিসটা, কিন্তু মানে এখানে প্রুফটা কোন জায়গায় আসলো? এইখানে হচ্ছে প্রুফটা এখানে যে আচ্ছা এটা হচ্ছে একটা স্ল্যান্টেড লাইন। ধরো এই পয়েন্টটা হচ্ছে এখানে আছে, হ্যাঁ? তো এই যে এই এই থিওরেমটা পড়ছি না যে হচ্ছে একটা পয়েন্ট থেকে একটা লাইনের ডিসটেন্স লম্ব অভিক্ষেপটা লম্বটা হচ্ছে সবচেয়ে ছোট, তারপরে যত দূরে যেতে থাকবে তত হচ্ছে বড় হবে। সো এই তুমি যদি এই পয়েন্টটা নাও তাহলে হচ্ছে এই বাহুর সাপেক্ষে চিন্তা করবা যে এটার ক্ষেত্রে লম্ব এটা তার চেয়ে কম, মানে তার চেয়ে কম ডিসটেন্স আছে, এটা তার চেয়ে বড়। এটা যদি 1/3 হয়, এটা 1/3 এর চেয়ে অবশ্যই ছোট হবে, এবং এই জায়গায় থাকলে তো 1/3 এর চেয়ে ছোট। আমি দুইটা পয়েন্ট কানেক্ট করে ওই লাইনটাকে আবার এক্সটেন্ড করে একটা সাইড পর্যন্ত নিতেছি। এক্সটেন্ড করে সাইড পর্যন্ত নেওয়ার দরকার নেই। সাইডের দৈর্ঘ্য যদি 1/3 এর চেয়ে ছোট হয়, অবশ্যই অর্ধেকের দৈর্ঘ্য মানে এরকম মাঝের একটা পয়েন্টের দৈর্ঘ্য 1/3 এর চেয়ে ছোট হবে। আচ্ছা আপু, একটা কোশ্চেন করি, মানে খুবই লেম কোশ্চেন। আচ্ছা আপু, আমাদের দেখা যাচ্ছে স্কুলের জিওমেট্রিতে মানে ফিগারের নিচে যদি না লিখি যে চিত্রে এত নাম্বার ফিগার, তাহলে কেটে দেয়। অলিম্পিয়াড জিওমেট্রির ক্ষেত্রে কি এরকম? না, ইভেন হচ্ছে আমরা রাফ থেকে মানে ছবি এনে দেখার চেষ্টা করি যে কোথাও তোমরা এরকম সঠিক ফিগার রাখছো কিনা। মানে ফিগারের নিচে পরিচিতি দেওয়ার কোনো দরকার নাই, মানে তোমার চেষ্টা করতে হবে যে তোমার গ্রুপটা যাতে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, তোমার যেটা টার্গেট হবে সেটা, সরি তোমার সাথে আরেকবার বলবা? বললাম যে নতুন কিছু অ্যাড করলে লিখতে হয় না ওটা? মানে লেখাটা তো অবশ্যই মানে ভালো প্র্যাকটিস, রাইট? যে তোমার মানে প্রুফ যত মানে যত ক্লিয়ার হবে তোমার মার্কস তত বেশি হবে। তুমি যদি একটা জায়গায় একটা জিনিস লিখতে ভুলে যাও, হইতে পারে যে যে খাতা দেখতেছে সে ওইটা মিস করে গেছে এবং সে ওটা বুঝতে পারে না যে তুমি কোথা থেকে লিখছো। সো মানে তোমার জন্য সেফ হচ্ছে যত সুন্দর প্রুফ লেখা যায় তত। বুঝছো? আচ্ছা হ্যাঁ আপু, বুঝতে পারছি। আচ্ছা, বাট ওরকম কোনো কিছু না যে মানে স্কুলের খাতায় যেরকম মার্কস কম দেয়া হয়, এক্ষেত্রে হচ্ছে যদি মানে মিস হয়ে যায় তাহলে তুমি মার্কসটা পাবা না। আচ্ছা, এইটা ট্রিভিয়াল ওইটা ট্রিভিয়াল এরকম যে বলে ভাইয়ারা, তো এই জিনিসটা বলতে কি বুঝাইতেছে? আর হচ্ছে কি মানে কখন আমরা বলতে পারবো যে একটা জিনিস ট্রিভিয়াল? যখন তুমি হচ্ছে মানে অলরেডি এরকম মানে ওইটার সাপেক্ষে অনেক মানে কথা বলে আসছো এবং মানে কি বলবো, মানে এই ট্রিভিয়াল রিডার যদি আগের জিনিসগুলো বুঝে তাহলে নেক্সট জিনিসটা বোঝা আর কি অবভিয়াস হয়ে যায় এরকম। হ্যাঁ, মানে যেরকম হচ্ছে মানে যেমন পিজিওনহোল প্রিন্সিপালেরই তুমি স্টেটমেন্টটা চিন্তা করো যে n সংখ্যক বক্স থাকলে অবশ্যই n+1 মানে n+1টা এলিমেন্ট থাকলে একটাতে দুইটা থাকবে। এটা তো আমি কোনো প্রুফ দিচ্ছি না, রাইট? মানে এই ধরনের স্টেটমেন্ট হচ্ছে ট্রিভিয়াল, যেটা একবার দেখলেই বোঝা যায়। এখন তোমার কাছে এরকম হতে পারে যে অনেক কঠিন জিনিস ট্রিভিয়াল মনে হচ্ছে, বাট ওটা আর কি একটু না মানে ওটার তো প্রুফ দেওয়া যায় যে সবগুলাতে যদি একটা করে না থাকে লিস্ট, তাইলে হচ্ছে গিয়ে এন্টার চেয়ে কম আছে।
হ্যাঁ এরকম কিছু। আহ, কিন্তু মানে তো আর এইটাকে কি কি দিতে আমরা ট্রিভিয়াল চাইলে বলতে পারি হ্যাঁ মানে যে এইটাকে কারোর তো জন্য? trivial বলা যায় যে মানে দিতে চাইলে দেয়া যায় বাট মানে সবাই এক কথায় বুঝতে পারে এরকম জিনিসটা সবাই। আচ্ছা তাহলে হচ্ছে পিজিয়ন হলে লাস্ট প্রবলেম দেখাই। বলছে যে একটা সেটের মধ্যে n সংখ্যক পজিটিভ ইন্টিজার আছে। দেখাইতে হবে যে এই সেটের এমন একটা নন এমটি সাবসেট মানে এমন একটা সাবসেট আছে যেটার মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট আছে যেটার সাম n দিয়ে ডিভিজিবল হবে। মানে মনে করো তোমার কাছে 1 3 আর 4 5টা এলিমেন্টের একটা সেট আছে, এটা থেকে এমন একটা সাবসেট নেওয়া যাবে যেটার হচ্ছে এলিমেন্ট গুলার সাম 5 দিয়ে বিভাজ্য। যেমন আমি যদি এখান থেকে 1 আর 4 নেই তাদের সাম হবে হচ্ছে 5 যেটা 5 দিয়ে বিভাজ্য। একাধিকও থাকতে পারে বাট অ্যাটলিস্ট একটা এরকম সাবসেট আছে, এটা দেখাইতে হবে। কেউ কোনো আইডিয়া দিতে চায় এটা কিভাবে করা যায়? ভাগশেষগুলোর উপরে পিজিয়ন হোল প্রিন্সিপাল ইউজ করব, তারপরে বলবো যে যেহেতু আরেকবার বলবা? n পজিটিভ ইন্টিজার কি কনসিকিউটিভ হবে? নট নেসেসারিলি কনজিকিউটিভ, যে কোনো nটা ডিফারেন্ট ভাগশেষ যদি হয় তো একটা তো ডিভিজিবল হতে হবে। হ্যাঁ কিন্তু nটা ডিভিজিবল nটা ভাগশেষ যে হবে এরকম তো কোনো গ্যারান্টি নেই। আচ্ছা আপু, যেহেতু সংখ্যাগুলো মানে এনটা সংখ্যা আছে এবং সবগুলো পজিটিভ ইন্টিজার, তাহলে এমন একটা সংখ্যা পাওয়া যাবে না যেটা এন এর সমান অথবা তার থেকে বড়? আচ্ছা কোনো এরকম ইন্টিজার যদি থাকে যেটাতে ভাগশেষ শূন্য তাহলে তো হয়ে গেল, আর যদি না থাকে তাহলে বাকিটুকু কন্টিনিউ করতে হবে। যদি মনে করো সবগুলাই 2 আছে, না থাকা কি পসিবল আদৌ? হ্যাঁ না থাকা পসিবল, কিন্তু মানে একটা যদি এমন থাকে তাহলে তো ওইটা দিয়ে সাবসেট বানানো যায়, আর যদি ওই একটাও না থাকে তাইলে হচ্ছে গিয়ে হয়তো বা অন্য কোনো অ্যাপ্রোচ আছে। আপু আচ্ছা সংখ্যা আপু আমি একটু বলি, মানে হইতে পারে না হইতে পারে। আচ্ছা আপু আমি সংখ্যাগুলোকে যদি মানে 5k + 1 5k + 2 5k + 3 5k + 4 আর 5k আকারে লিখি, তাহলে আপু যদি 5k থেকে যায় তাহলে তো হয়ে গেল। আর না হলে মানে দেখা যাচ্ছে যে মানে হচ্ছে এমন একটা মানে কেস আসতেছে যেন আপু হচ্ছে 1 না 1 আর 4 মানে 5k + 1 আর 5k + 4 এই দুইটা মিলে যে সাবসেটটা হবে সেটা 5 দিয়ে ডিভিজিবল। আবার মানে এরকম ভাবে দেখা যাচ্ছে থাকবে লাস্টে, কিন্তু এটা কেমন করে প্রমাণ করবো বুঝতে পারতেছি না। একটা আইডিয়া আসছে। আইডিয়া আসছে। তুমি যেটা বললা ওটা তুমি একটু নিজে করার চেষ্টা করো, যেভাবে বলছো এটা করা যায় কিনা। হ্যাঁ তুমি বলো। একটা নাম্বার যদি একটা সিরিয়াল করি, প্রত্যেকটার সাম লাইক ফার্স্ট টার্ম পর্যন্ত সামের একটা ভ্যালু আসবে, তারপর সেকেন্ড টার্ম পর্যন্ত সামের একটা ভ্যালু আসবে, তো ওগুলার মাঝখানে কোনোভাবে যদি লাইক এই প্রিন্সিপালটা খাটানো যায়। হ্যাঁ এক্স্যাক্টলি হচ্ছে সলিউশনটা, মানে তুমি যেটা বলছো মানে আমি এখন এটাই দেখাবো। আচ্ছা ঠিক আছে, যেটা বলছো এটা দেখাই। আর মানে আরেকজন বললা না যে 5k + 1 5k + 2 এইভাবে করবা, তুমি এটা ট্রাই করো। হ্যাঁ এটা ট্রাই করে আমাকে বলিও, আর আমি হচ্ছে এটা দেখাই ফেলি টাইম। আচ্ছা মনে করো ও যেটা বললো যে এলিমেন্ট এই সেটের এলিমেন্ট গুলা মনে করো a1 a2 a3 ... an এরকম, ঠিক আছে? হ্যাঁ এখন ও যেটা বলছে যে আমি কি করব, সাম 1 এর মধ্যে হচ্ছে a1 কে রাখবো, সাম 2 এর মধ্যে হচ্ছে a1 + a2 কে রাখবো, s3 এর মধ্যে হচ্ছে a1 a2 a3 কে রাখবো। এইভাবে আচ্ছা আইডিয়াটা এত কমপ্লিকেটেড করলো কেমনে? মানে আলাদা আলাদা ভাবে নিয়ে যে কোনো দুইটা তো
সেম হয়ে গেলে লাইক রিমাইন্ডার সেম হয়ে গেলে মাইনাস করে দিলে ওইটাও তো একটা সাম হয়ে যাবে। হুম হ্যাঁ, আইডিয়াটা তো ঠিকই আছে মনে হচ্ছে, কিন্তু মানে এই আইডিয়াটা পাইলো কেমনে? এটা হচ্ছে যে সেম রিমাইন্ডার আসলে মাইনাস করে দিলে যে ওদের ডিভিজিবল হয়ে যায়, তো এটাকে কাজে লাগানোর চেষ্টা করছি। আচ্ছা, ভেরি গুড। মানে এই আচ্ছা ইন্টিগ্রেশন গুলো আচ্ছা আসলে মনে হয় অনেক প্রবলেম সলভ করলে আস্তে আস্তে চলে আসে মেবি। ঠিক আছে, আচ্ছা সুন্দর সলিউশন। হ্যাঁ বেশ সুন্দর। সেটা হচ্ছে যে তাহলে মানে যে কোনো একটার সাম যদি 0 হয়, মানে সাম যদি 5 দিয়ে মানে কি বলে n দিয়ে ডিভিজিবল হয়, তাহলে তো হয়েই গেল, আমাদের অলরেডি প্রুফ হয়ে গেছে। আর যদি না হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে একটা সংখ্যাকে n দিয়ে ভাগ করলে 0 থেকে n-1 পর্যন্ত n সংখ্যক ভাগশেষ পসিবল। কিন্তু আমি বলতেছি যে আমার কাছে এই 0 ভাগশেষটা আমি রাখবো না, কোনোটাই হচ্ছে 0 দিয়ে ডিভিজিবল না। তার মানে n-1 সংখ্যক ভাগশেষ আছে আর n সংখ্যক সাম আছে। ঠিক আছে, তার মানে কি যে দুইটা সাম অবশ্যই মানে এরকম হবে যে তাদেরকে n দিয়ে ডিভাইড করলে একই ভাগশেষ আসে। এইটুকু কি ক্লিয়ার? দেখো তো। ওকে, সো না না আপু আরেকবার বললে ভালো হতো। মানে আমার কাছে হচ্ছে ভাগশেষ n n দিয়ে একটা সংখ্যাকে ভাগ করলে, মানে কোন সংখ্যাকে ভাগ করলে n সংখ্যক হচ্ছে ভাগশেষ পসিবল, তাই না? আমার কাছে হচ্ছে n সংখ্যকই এলিমেন্ট মানে সাম আছে, তার মধ্যে আমি 0 কে রাখতে চাই না, কারণ কোনোটা যদি 0 হয়ে যায় অলরেডি, সেটার ক্ষেত্রে মানে সেটাকে নিলে তো আমার লাইক এই জিনিসটা প্রুফ হয়ে গেল। তো আমার কাছে n-1 সংখ্যক জিনিস আছে, আর n সংখ্যক মানে n-1টা বক্স আছে আর nটা জিনিস আছে। সো দুইটা অবশ্যই সেম বক্সে পড়বে, তার মানে দুইটা মানে রিমাইন্ডারটা সেম হবে। মনে করো তাদের দুইজন হচ্ছে si আর sj। মনে করো s5 আর s9 এরকম দুইটা পাওয়া গেছে যাদের সাম সেম। তো যেখানে i এর মান হচ্ছে j এর চেয়ে ছোট, তাহলে si হচ্ছে 1 মানে a1 থেকে শুরু করে ai পর্যন্ত, আর sj হচ্ছে a1 থেকে শুরু করে sj যেহেতু বড়, তাহলে মাঝখানে ai আছে, তারপরে ai+1, তারপরে আবার ডট 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 aj। ঠিক আছে, ওকে। ও খাতাটা কিন্তু আর দেখা যাচ্ছে না, একটু সরাইতে হবে। আপু এসআই আর এজ এর আইডেন্টিটি আরেকবার হ্যাঁ, করবে? যেহেতু হচ্ছে আমার কাছে n-1 সংখ্যক বক্স ছিল আর n সংখ্যক এলিমেন্ট ছিল, তাহলে একটা বক্সে অবশ্যই দুইটা এলিমেন্ট পড়বে। ঠিক আছে, এই বক্সগুলোর মানে হচ্ছে n দিয়ে ভাগ করলে যে ভাগশেষ সেটা। ওকে, তো মনে করো হচ্ছে s5 আর s9 দুইটাকেই মানে n দিয়ে ভাগ করলে হচ্ছে ভাগশেষ আসে হচ্ছে 3। ঠিক আছে, এই s5 আর s9 কে লিখছি। s5 মানে তো হচ্ছে a1 থেকে a5 এর যোগফল, আর s9 হবে হচ্ছে a1 থেকে a9 এর যোগফল। হ্যাঁ, তাহলে a5 দিয়ে চিন্তা করো, s5 হচ্ছে a1 থেকে ডট ডট a5, আর s9 হচ্ছে গিয়ে a1 a2 ডট ডট a5, তারপরে আবার a6 a7 a8 a9। বুঝে গেছে? ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে যেহেতু s5 আর s9 কে n দিয়ে ভাগ করলে একই ভাগশেষ থাকে, সো s9 থেকে s5 কে বিয়োগ করলে তোমার এমন একটা সংখ্যা পাওয়া যাবে যেটা হচ্ছে n দিয়ে ডিভিজিবল। মানে n ডিভাইডস s9 মাইনাস s5। এখন আমরা যদি সেটের মধ্যে খালি যে মানে বিয়োগ করার পরে এক্সট্রা যেগুলা পাইলাম ওই কয়েকটা নাম্বার যেহেতু n দিয়ে ডিভিজিবল, তো
সেটের মধ্যে জাস্ট ওদেরকে রাখলেই হলো সলিউশন হয়ে যাবে। বুঝা গেছে? এখন এইটা কি কেউ আমাকে বলতে পারবে এইটা কেন হয়? মানে দুইটারই যদি ভাগশেষ সেম হয় তাহলে হচ্ছে কেন? মডুলার অ্যারিথমেটিক তো করানো হয়েছে, তো এটা তো সোজাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তো হইল। আচ্ছা কারোর জন্য যদি মানে আমি কি বলবো এটা স্টিল কেন হয়, নাকি পারবা তোমরা? না আপু পারবো। ওকে ঠিক আছে। আপু তাও বলেন, নতুন কোনো ইনসাইট পাইলাম। আচ্ছা ঠিক আছে। আমি আচ্ছা ঠিক আছে বলি। মনে করো এসআই কে ভাগ মনে করো এসআই হচ্ছে n ইন্টু k1 প্লাস r, আর এস জে হচ্ছে n ইন্টু k2 প্লাস r। ঠিক আছে, যেখানে হচ্ছে রিমাইন্ডার দুইটাই সেম, কিন্তু এই যে এইটুকু জায়গায় ডিফারেন্স। তাহলে এস জে থেকে এস আই কে বিয়োগ করলে তোমার হচ্ছে আর হচ্ছে মাইনাস হয়ে যাবে, আর n ইন্টু k2 মাইনাস k1 থাকবে, যেটা n দিয়ে ডিভিজিবল। এটাই। ওকে আচ্ছা আপু ডিভিজিবল হইলো, তারপরে তো আর কি আমি বুঝলাম না তারপরে কি হলো। হ্যাঁ তাহলে হচ্ছে মানে এস আই যে এলিমেন্ট গুলা নিয়ে ছিল আর এস জে যে এলিমেন্ট গুলা নিয়ে ছিল, দেখো এস জে এর মধ্যে প্রথম এআই টার যোগফল হচ্ছে মানে এইটারই মতো লাইক রাইট। তাহলে হচ্ছে বাকি যে এলিমেন্ট গুলো আছে তাদেরকে নিলে মানে সাম হচ্ছে এন দিয়ে ডিভিজিবল হবে। মানে এস জে থেকে এস আই কে বিয়োগ করলে এই কয়েকটা এলিমেন্ট থাকে, এবং আমি এটাই দেখাইলাম যে এই জে থেকে আই আসলে হচ্ছে এন দিয়ে ডিভিজিবল। সো আই প্লাস 1 থেকে যে পর্যন্ত এলিমেন্ট গুলাকে যদি আমি এই যে নন এন্টি সাবসেটের মধ্যে রাখি তাহলে তারা এস দিয়ে ডিভিজিবল হবে। আপু এসআই এর মধ্যে a1 থেকে এ আই পর্যন্ত আছে, আর হচ্ছে এস a1 থেকে এ আই প্রপার্টিটা একটু আরেকবার বলবেন? আরেকবার বলবা, তোমার প্রশ্নটা মাঝখানে কেটে গেছে। আপু হচ্ছে এসআই এর প্রপার্টিটা একটু আরেকবার বলবেন? আচ্ছা মানে আই আর জে কে এইভাবে ধরে নিছিলাম যাতে আই এর মান জে এর চেয়ে কম হয়, মানে S5 আর S9 এর যোগ মানে যোগফল যদি সেম, যোগফল না যোগফলকে 5 n দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি সেম হয় তাহলে হচ্ছে আই এর মান হবে 5 আর জে এর মান হবে হচ্ছে 9। মানে বড়টাকে হচ্ছে জে ধরবো আর ছোটটাকে আই ধরবো। সো এই যে এটা দেখো A1 থেকে A5 পর্যন্ত যোগফল হচ্ছে S5 আর A1 থেকে A9 পর্যন্ত যোগফল হচ্ছে A9। তো A9 পর্যন্ত যোগ করতে গেলে A5 পর্যন্ত আসবেই। আমি যেভাবে অঙ্কটা সলভ করতেছি সেই আচ্ছা মানে দিন শেষে এখানে রিমাইন্ডারকে 0 বানিয়ে দেওয়া হয়েছে, তাই তো? মানে সেম ক্লাস যেহেতু বিয়োগ করে রিমাইন্ডারকে 0 বানিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা একজন প্রশ্ন করছে হচ্ছে এখানে পিজন হোল কোথায় ব্যবহার হলো, এই যে এই জায়গাটাতে পিজন হোল ব্যবহার হলো। যে n সংখ্যক রিমাইন্ডার ছিল তার মধ্যে 0 কে নিব না, সো n-1 সংখ্যক রিমাইন্ডার আমার হাতে আছে এখন, আর n সংখ্যক সাম আছে, তো অবশ্যই দুইটার সাম সেম হবে। এটা বলতে গিয়ে হচ্ছে পিজন হোলটা কাজে লাগছে। ওকে ঠিক আছে, আমরা হচ্ছে 10 মিনিট পরে শুরু করছিলাম এবং টাইমিংটা খুবই ভালো হয়েছে, 10 মিনিট মানে 10 মিনিটই পার হয়েছে। তো এই পর্যন্ত ছিল এক্সট্রিমাল আর পিজন হোলের। আমি এক্সট্রিমালের কিছু প্র্যাকটিস ম্যাথ আছে যেগুলো হচ্ছে মানে আমি আমার কালেক্ট করা, আর পিজন হোলেরটা আমি কালেক্ট করি নাই, সেটা হচ্ছে তোমাদের সৌধ ভাইয়ার কালেক্ট করা। তো আমি দুইটাই তোমাদের ক্লাসরুমে আপলোড করে দিব। এই পেজগুলোর ছবিও দিয়ে দিয়েন। ওকে ঠিক আছে। আপু তাইলে কি ক্লাস শেষ? হ্যাঁ ক্লাস শেষ, ঠিক আছে। আমি পিডিএফ পিডিএফই দিয়ে দিব। প্রবলেম সেট দিবেন? হ্যাঁ প্রবলেম সেট দিব, আবার এই ক্লাস নোট গুলো দিয়ে দিব। ওকে।
আচ্ছা আপু এক্সট্রিমাল প্রিন্সিপালটাকে কোনোভাবে প্রুফ করা যায় নাকি মানে আমরা ধরে নিছি যে এটা ট্রু হবেই? এক্সট্রিমাল প্রিন্সিপাল অনেক বেসিক লাগে কিন্তু মানে এটাকে একদম এক্সিওম লেভেলের বেসিক না তো মনে হয়। না, তুমি চাইলেই প্রুফ করতে পারো, মানে কিভাবে? ইন্ডাকশন দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্ডাকশন দিয়ে প্রুফ করতে পারো। আচ্ছা 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 এনটা নাম্বারের মধ্যে একটা ম্যাক্সিমাম আছে, তো n+1টার মধ্যে হয় ওই আগেরটাই ম্যাক্সিমাম নাহলে নতুনটা ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ তো দুইটার জন্য ম্যাক্সিমাম বানানো যায় তাহলে। আচ্ছা ঠিক আছে। exactly. ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করলাম নাকি? আচ্ছা, ওকে।